গুড মর্নিং। আচ্ছা, তাহলে শোনা যাচ্ছে তো? Good morning, sir. হ্যাঁ, গুড মর্নিং। আচ্ছা, তাহলে আমরা তো অনেকটাই প্রায় কমপ্লিট করেছি গ্রুপ থিওরি। আচ্ছা, লাস্ট দিনটা রেজাল্ট আছে। রেজাল্ট বলতে রেজাল্ট না, এক্সাম্পল রয়েছে। বইতে পাবি, পড়তেও পারিস। তবুও একটা আউটলাইন দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে ইন্ডেক্স। ইন্ডেক্স তো বলেছিলাম, ইন্ডেক্স কাকে বলে বলেছিলাম। ইন্ডেক্স মানে হচ্ছে যে ওই যে আমরা যখন কোসেটের কালেকশন করেছিলাম, কোন একটা ধর গ্রুপ দেওয়া রয়েছে, তার একটা একটা সাবগ্রুপ দেওয়া রয়েছে, সেই সাবগ্রুপটার রেসপেক্টে কতগুলো কোসেট, কতগুলো ডিস্টিংক্ট কোসেট, সেটা লেফট হতে পারে, রাইট হতে পারে, ধর যে কোনো একটা দিয়ে ধর। তো সেই কতগুলো ডিস্টিংক্ট কোসেট হতে পারে, সেই যে কালেকশন, মানে সেই নাম্বারটা, সেই কালেকশনের মধ্যে সেই নাম্বারটাকে আমরা জেনারেলি ইন্ডেক্স নাম দিয়েছিলাম। মনে করে দেখবি যদি ভুলে গিয়ে থাকিস, তাহলে এইটা মানে হচ্ছে ইন্ডেক্স অফ এইচ ইন জি, মানে এইচ এর ইন্ডেক্স হচ্ছে বেসিক্যালি 2। 2 মানে হচ্ছে এইচ কে নিয়ে আমরা দুটো, বেসিক্যালি দুটো কোসেট, বলতে পারিস লেফট কোসেট অথবা রাইট কোসেট তৈরি করতে পারি। আচ্ছা, আচ্ছা, তাহলে আমার এটা একটা প্রবলেম, ছোট একটা প্রবলেম, যে বলছে যে একটা সাবগ্রুপের রেসপেক্টে তার সেটা যদি ইন্ডেক্স 2 হয়, তাহলে সেই সাবগ্রুপটা নর্মাল হয়। ওকে, আগের দিন আমি নর্মাল কাকে বলে বা আগের দিন আমরা নর্মাল কাকে বলে বা কোসেন্ট কাকে বলে এই জিনিসপত্রগুলো আমরা সবাই পড়েছি। এই সমস্ত আগে সমস্তটাই রয়েছে নর্মালে। আচ্ছা, লাস্টে 3টে কনসেপ্ট বলেছি, নর্মালাইজার, সেন্টার আর সেন্ট্রালাইজার, ছোট ছোট কনসেপ্ট। আচ্ছা, পুরো টেবিলটা কমপ্লিট করতে বলেছিলাম, এই যে এর রেসপেক্টে। জানি না কারা কমপ্লিট করেছিস, কেউ করেছিস, করতে পেরেছিস সেটা? দেখেছিস? করিনি, সময় হয়েছে? কিন্তু করতে পারবো। আচ্ছা, তাহলেই হলো, করতে পারলেই হলো। আচ্ছা, তো এটা হয়ে যাচ্ছে, কমপ্লিট করতে বলেছিলাম। আর বেসিক্যালি হ্যাঁ, ওই এক্সাম্পলগুলো দিয়েছিলাম, ঠিক আছে। তো সুতরাং আমাদের মোটামুটি সব কাজটাই প্রায় কমপ্লিট এদিকটা। তাহলে এই এক্সাম্পলটা দেখবি হয়তো বইতে, যে কোনো বইতেই আছে, বা এই এক্সাম্পলটা বারবার পরীক্ষায় আসে, তো দেখেছি প্রচুর বার এসছে, তো এটা বইতে করে দেওয়া রয়েছে। তো যাই হোক, জিনিসটা বুঝে নিতে হবে। এই রকম জিনিস যখন দেয়া থাকে মানে হচ্ছে ইন্ডেক্স। আর ইন্ডেক্স মানে আমরা জেনারেলি বুঝছি যে এইচটাকে নিয়ে আমরা দুটো কোসেট বানিয়ে ফেলতে পারি, দুটো ডিস্টিংক্ট কোসেট যে এর মধ্যে আমরা বানাতে পারি, এবং দুটোই হবে, দুটোর বেশি হবে না। এই কারণে এটা হচ্ছে 2। তো একটা কোসেট যদি এইচ হয় নিজে, কারণ আমরা জানি এইচ ইকুয়ালস টু ইএইচ, সবসময় এরকমভাবে লেখা যায়। তো একটা কোসেট এইচ নিজেই, কোসেট মানে এ ইন্টু এইচ, এরকম কোনো এই যে সেটগুলো, এই সেটগুলো যেখানে এটাকে আমরা জি এর মধ্যে থেকে নিচ্ছি। তো এইভাবে আমরা কোসেটগুলো বানাচ্ছি। এবার জি এর মধ্যে তো অনেক এলিমেন্ট থাকতে পারে, অনেক হাজার হাজার এলিমেন্ট থাকতে পারে, কিন্তু জি এই এলিমেন্টটা জি এর এলিমেন্ট। কিন্তু এইচ সেটগুলো যেগুলো তৈরি হচ্ছে সেগুলো সবাই ডিস্টিংক্ট নাও হতে পারে। যেখানে ইন্ডেক্স 2 দেওয়া আছে, মানে এখানে যে ডিস্টিংক্ট যে সেট তৈরি হচ্ছে এগুলো, সেটা হচ্ছে তার সংখ্যা হচ্ছে দুটো, অনলি দুটো। তো এবার এইচ ইকোয়ালস টু ইএইচ আমরা জানি, তাহলে এইচ নিজেই একটা কোসেটের একটা পার্ট হয়ে গেল, একটা নিজেই কোসেট হয়ে গেল। আর একটা তাহলে রয়েছে, বাকি রইল আরও একটা কোসেট। তো আরও একটা কোসেট, এখানে আরও একটা কিছু হতে পারে ধর, কিন্তু যেটাই হোক না কেন, বেসিক্যালি আমরা যেটা জানি যে কোসেটগুলো, যে মেন যে সেটটা জি, সেই সেটটাকে একটা পার্টিশন বানিয়ে ফেলে, সেই সেটটার একটা পার্টিশন তৈরি করে। তাহলে অবভিয়াসলি আরেকটা কোসেট হওয়া উচিত, সেটা হচ্ছে জি মাইনাস এইচ। ঠিক আছে, এটা হয়ে যাচ্ছে আমার সেকেন্ড কোসেট। কেননা আবার বলছি যে এইচ আর জি মাইনাস এইচ, এইটা হচ্ছে
আমার ওই গোটা জিটাকে পার্টিশন করবে, কোসেটগুলো যে মেন যে সেট, সেই সেটটাকে পার্টিশন করে দেয়। এবং পার্টিশন করা মানে তাহলে ডিসজয়েন্ট, ডিসজয়েন্ট হওয়া মানে একটা যদি কোসেট এইচ হয় আর একটা কোসেটই যদি অবশিষ্ট থাকে, তাহলে সেটা অনলি জি মাইনাস এইচই হবে, তাছাড়া তো কোনো ওয়ে নেই। আমার টোটালটা হচ্ছে জি, এটা হচ্ছে জি, জি এর মধ্যে এইচ হচ্ছে এই একটা পার্ট, ঠিক আছে। আর জেনারেলি আমরা যেটা জানি সেটা হচ্ছে এইচ, আর মানে যে কোসেটগুলো আমার কথা বলছি সেই কোসেটগুলো এই জি সেটটাকে পার্টিশন করে দেয়। পার্টিশন করলে একটা এইচ হবে আর একটা বাকি অংশটুকু নিয়েই হতে হবে। এটাকে আর তো আর পার্টিশন করতে পারবো না, তাহলে তিনখানা পার্টিশন হয়ে যাবে, তখন এই ইন্ডেক্সটা ৩ হয়ে যাবে, কিন্তু ইন্ডেক্সটা ২ দেওয়া রয়েছে, তার মানে একটা জি এইচ হবে আর একটা এই অংশটুকুনি হবে, এই অংশটুকুনি একমাত্র জি মাইনাস এইচই হতে পারে, এছাড়া কোনো কিন্তু আমার ওয়ে নেই। তো এটাও কোনো না কোনো একটা এলিমেন্ট এক্স ইন্টু এইচ এইরকম হবে, যেখানে ওই এক্সটা হয়ে যাবে কিন্তু জি এর এলিমেন্ট। বেসিক্যালি জি এর এলিমেন্ট মানে জি এর এলিমেন্ট থেকেও বড় কথা আমি এটাকে বলতে পারি, এটা হচ্ছে এক্সটা জি মাইনাস এইচ এর এলিমেন্ট, এখান থেকে কোনো একটা এলিমেন্ট নেওয়া হয়েছে। কারণ এক্সটা যদি এইচ এর এলিমেন্ট হয়ে যায় তাহলে এই এক্স এইচটা ইকুয়ালস টু এইচ হয়ে যায়, ঠিক আছে। কারণ এইচ এর নিজে একটা সাবগ্রুপ, তাহলে এক্সটা যদি কোনো একটা এইচ এর নিজের এলিমেন্ট থাকে, তাহলে এক্স ইন্টু এইচ এর সেই এলিমেন্টটা তুই যত রকম পসিবিলিটি হবে গুণ করবি, গুণ করিস না কেন, এই সেটটা বেসিক্যালি এইচ সেট হয়ে যাবে। সুতরাং এইটা আর এটার মধ্যে কোনো পার্থক্য থাকবে না যদি এক্সটা মানে তুই জি এর মধ্যে তো বটেই, জি এর মধ্যে আমরা জানি দুটো ভাগ রয়েছে, একটা অংশ হচ্ছে এইচ আর একটা হচ্ছে জি মাইনাস এইচ। তার মানে আমরা বলতে পারি, মানে একদম ধরেই নিতে পারি জি এ থাকা মানে এই অংশটা থেকে নেওয়া হয়েছে, জি এর পার্ট দুটো এইচ আর জি মাইনাস এই অংশ থেকে নেওয়া হচ্ছে, মানে এক্সটা এইচ এ নেই। তো এইরকম একটা এক্স চুজ করেই আমরা এরকম একটা তোর কোসেট বানাতে পারি। তো আমার তাহলে যদি আমি বলি লেফট কোসেট গুলোর কথা আমরা চিন্তা ভাবনা করবো, তাহলে এই লেফট কোসেট গুলো তাহলে একটা দাঁড়াচ্ছে এইচ আর একটা হয়ে যাচ্ছে এক্স এইচ, এরকম এইগুলোই হচ্ছে আমার কাছে তোর, বা এটাকে আমি বলতে পারি তুই এরকমও লিখতে পারিস জি মাইনাস এইচ, ঠিক আছে। এই দুটোই হয়ে যাচ্ছে আমার লেফট কোসেট। এবার আমাদেরকে বলেছে প্রমাণ করতে যে এইচটা হচ্ছে নর্মাল হবে, জি এর মধ্যে নর্মাল হবে। নর্মাল হওয়া মানে নর্মালের কন্ডিশন কি ছিল, নর্মাল হওয়া মানে লেফট কোসেট আর রাইট কোসেট গুলো ইকুয়াল হবে, মানে যেটাই যাহাই লেফট কোসেট তাই রাইট কোসেট। যেমন আমি বলেছিলাম খেয়াল করে দেখ যে যে নর্মাল হওয়ার কন্ডিশন হচ্ছে এ বা এক্স কিছু একটা দিয়ে বলেছিলাম যে এইচ এই জিনিসটা হবে, যেটা লেফট কোসেট সেইটাই রাইট কোসেট হয়ে যাবে। সেটা যদি সবার জন্য হয়, সমস্ত কোসেটের সমস্ত মেম্বারগুলোর জন্য হয়, তাহলেই আমরা সেই সাবগ্রুপটাকে নর্মাল বলবো। তাহলে এটাকে আবার তাহলে কি করে করবো, খুবই সহজ। মানে যদি মানে এটা একটা খুব নর্মাল, মানে অ্যাকচুয়ালি প্রমাণ করার কিছু নেই, এটা নর্মাল একটা ফিলিং থেকেই বুঝতে পারছি। দেখ যে এই দুটোই হচ্ছে বেসিক্যালি লেফট কোসেট, এই দুটোই হচ্ছে লেফট কোসেট, বেসিক্যালি দুটো লেফট কোসেট। এবার এইচ যে বস্তুটা, এইচটাকে কিন্তু লেফট কোসেটও ভাবতে পারিস, রাইট কোসেটও ভাবতে পারিস। কেন? কারণ বেসিক্যালি এইচটা হচ্ছে ইএইচও ভাবতে পারিস, বা বেসিক্যালি এইচ ই এইটাও ভাবতে পারিস। তো এটা বেসিক্যালি একটা তোর কি হলো তোর লেফট কোসেট। তো এটা একটা লেফট কোসেট, কিন্তু তার করেসপন্ডিং এটাই হয়ে যাচ্ছে তোর রাইট কোসেট। আর একটা যেটা যেটা বাদ বাকি পড়ে রইলো, দেখ খেয়াল করে দেখ, তো সেটা এই অংশটুকুনি পড়ে রইলো, সেটা দেখ লেফট কোসেটের জন্য এই অংশটুকুনি পড়ে রইলো, রাইট কোসেটের জন্য এই অংশটুকুনি পড়ে রইলো। তার মানে এইটাই বেসিক্যালি একটা তোর কি বলবো লেফট কোসেট, এটাই আবার বেসিক্যালি একটা রাইট কোসেট। কেন? আমি আবারও বলছি যে এই লেফট আর রাইট যাই নিস না কেন, কোসেট গুলো সবসময় সেটটাকে পার্টিশন করে দেয়। তাহলে একটা এইচ আর একটা জি মাইনাস এইচ, এটা লেফটের ক্ষেত্রে। রাইটের ক্ষেত্রেও সিমিলারলি এইটাই একটা নিজেই এইচ নিজেই একটা রাইট কোসেট, আবার বাদ বাকি অংশটুকুনি যেটা পড়ে রইলো সেটা হচ্ছে জি মাইনাস এইচ, তাহলে ওটাই নিজেই জি মাইনাস এইচ হবে। তাহলে এই দুটো সেম, এই দুটো বেসিক্যালি সেম। এটাকে বেসিক্যালি তুই যদি এক্স এইচ বলিস, এটাও বেসিক্যালি এইচ ইন্টু এক্স, সরি এইচ এক্স এরকম ভাবে লিখতে পারি। মানে দিস ইজ ইকুয়ালস টু অ্যাকচুয়ালি এক্স এইচ, আর এটা হয়ে যাবে এইচ এক্স। এইটা হচ্ছে আইডিয়া, খুব সিম্পল আইডিয়া, বইতে করে দেওয়া আছে, পুরো প্রমাণ দেখে নিতে পারিস। জেনারেলি আরেকটু এটাকে আরেকটু জেনারেলাইজ করে করতে, মানে এটা প্রুফ করে দেওয়া যায় যে একটা জি এর মধ্যে থেকে কোনো একটা এলিমেন্ট ধরলাম, ধরে নিয়ে ওই যে সেই এলিমেন্টটা আইদার এইচ এর মধ্যে থাকবে অথবা জি মাইনাস এইচ এর মধ্যে থাকবে, এবং বোথ কেসে, এবং সেই আমরা দেখাবো
যে এক্স এইচ আর এইচ এক্স, হ্যাঁ, এইগুলো কি করে ইকুয়াল হচ্ছে, মানে এটার প্রুফটা, মানে এটা একদম মানে নর্মাল আমরা যে করেছি একদম সেই ফিলিং দিয়ে বলে দিলাম, এটাই হচ্ছে ওয়ে অফ প্রুফ, এটার বাইরে কিছু নেই। এবার এটাকে আরেকটু টেকনিক্যালি করতে গেলে কি করতে হবে, জি এর মধ্যে থেকে একটা আমরা এলিমেন্ট নেবো, জি এর মধ্যে থেকে এলিমেন্ট নেওয়া মানে আইদার সেটা এইচ এর মধ্যে আছে অথবা জি মাইনাস এইচ এর মধ্যে আছে, মানে এইচ এ নেই, এইচ এর বাইরে রয়েছে কিন্তু জি এর মধ্যে রয়েছে। তো এরকম দুটো কেস কনসিডার করব। তাহলে প্রথম কেসে যখন এইচ এর মধ্যে থাকবে তখন এক্স যদি এইচ এর মধ্যে হয় তাহলে এক্স ইন্টু এইচ এটা বেসিক্যালি এইচ হয়ে যাবে নিশ্চিতভাবে, কারণ এইচকে, এইচ এর সমস্ত এলিমেন্টকে এক্স দিয়ে গুণ করলে এক্স যদি এইচ এর এলিমেন্ট হয় তাহলে আলটিমেটলি ওই এইচ হয়। আর সিমিলারলি এটাই হয়ে যাবে এইচ এক্স, একই রিজনে এইচ ইন্টু এক্স এটাও এক্স হয়ে যাবে। তার মানে এটা হচ্ছে প্রথম কারণ যখন এক্স বিলংস টু এইচ। আর এক্স বিলংস টু যখন জি মাইনাস এইচ হয়ে যাবে তখন এক্স এইচ এইটা নিশ্চিতভাবে জি মাইনাস এইচ হয়ে যাবে, কারণ এক্সটা যেহেতু এইচ এর মধ্যে নেই তাহলে এক্স ইন্টু এইচ, এই যে সমস্ত এলিমেন্টগুলোকে এক্স দিয়ে গুণ করে দিলে নিশ্চিতভাবে সেটা এইচ সেট, ক্যাপিটাল এইচ সেট হবে না, সেটা ক্যাপিটাল এইচ ছাড়া অন্য কোনো সেট হবে। সেই সেটটা কি, সেই সেটটা হবে বেসিক্যালি ওটার বাইরের সেট, বাইরের একটাই সেট রয়েছে, একটাই কোসেট রয়েছে, জি মাইনাস এইচ, সেটাই হবে। ইভেন সেই একই জিনিস এটার ক্ষেত্রেও হবে, এটা বেসিক্যালি এইচ এক্স এরকম ভাবেই লেখা যাবে, কারণ একই একই রিজন, লেফট আর রাইটের কোনো পার্থক্য নেই। তো এই দুজনেই জি মাইনাস এইচ। আচ্ছা, কোনোভাবে কেটে গেছে, সমস্যা তৈরি হচ্ছে। কতদূর শুনতে পেলি বলতো? হ্যালো। হ্যাঁ স্যার, হ্যাঁ, পুরো কত শুনতে পেরেছি। পুরোটা মানে শুনতে পেয়েছিস? লাস্টে যে হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা এক ঠিক আছে। তাহলে আমি ঠিক একটা সময়ে চার। আটকে গেছি আর কি, মানে যাই হোক। তাহলে এক্স হ্যাঁ এইচ ইকুয়ালস টু এইচ এক্স হচ্ছে, এইটা অব্দি শুনতে পেয়েছিস তো, কোনো অসুবিধা হয়নি? হ্যাঁ আচ্ছা বেশ। হ্যাঁ হ্যাঁ। তো তাহলে এই জিনিসটা সমান হচ্ছে, এটাই আমার আজকে ক্লেম করার মানে এটাই হচ্ছে এই প্রবলেমটা দেওয়া ছিল এবং এটাই এটা প্রুফ করতে হবে। খুব ছোট্ট প্রুফ, 2-4 লাইনের প্রুফ, হয়তো হয়তো বই 3-4 লাইন হয়তো লেখা আছে, দেখবে একটু বড় করে। তো এই প্রুফটা জেনারেলি তোদের পরীক্ষা খুবই আসে, ঠিক আছে? তো এটা বলে দিলাম, আউটলাইন মোটামুটি বলে দিলাম। তো এরপর যে জিনিসটা করব সেটা হচ্ছে করবো না কিছু না, খুব সিম্পল জিনিস, ছোট ছোট জিনিস আজকে শিখবো। সেটা হচ্ছে তিনটে ছোট ছোট কনসেপ্ট। সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে, আচ্ছা কিভাবে বলি, এইভাবে স্ক্রিনশট। দেখতে পাচ্ছিস তো, স্ক্রিন শেয়ার হয়নি তো নাকি? না না আচ্ছা হয়। আচ্ছা, হুম, ঠিক আছে, এই অবধি তোরা সবাই দেখতে পেয়েছি, এরপর আমি আর কিছু করিনি, সুতরাং ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এরপর যেটা করবো ভাবছি সেটা হচ্ছে তোরা তিনটে কনসেপ্ট বলবো। একটা হচ্ছে গ্রুপ পয়েন্ট, 2 নম্বর হচ্ছে সেমি গ্রুপ, আর 3 নম্বর হচ্ছে মোনয়েড। খুবই সিম্পল, কিছু না। ওই যখন তোদেরকে বেসিক্যালি গ্রুপ থিওরি শুরু করেছিলাম, গ্রুপ থিওরির যখন ওই পস্টুলেটগুলো তোদেরকে বলছিলাম, তো তখন পস্টুলেটগুলো চারটে, চারটে বেসিক্যালি পস্টুলেট ছিল। তো চারটে পস্টুলেটের প্রথম ছিল হচ্ছে বেসিক্যালি তোর ক্লোজার প্রপার্টি, তারপরে অ্যাসোসিয়েটিভিটি, তারপরে বেসিক্যালি আইডেন্টিটি, এবং ঠিক তারপরে ছিল ইনভার্স প্রপার্টি। এবার এইটা, এই যে টোটাল
গ্রুপ অনেক কঠিন স্ট্রাকচার, অনেক এই চারটে প্রপার্টিকে স্যাটিসফাই করতে হচ্ছে, তবে সেটা গ্রুপ হচ্ছে। তো গ্রুপের থেকেও আরো জেনারেল স্ট্রাকচারে আমরা যাব। সেই জেনারেলাইজেশনটা দুভাবে হতে পারে। দুভাবে কিরম ভাবে? মানে একভাবে হচ্ছে গ্রুপের মধ্যে যে অপারেশনটা আছে সেটাকে নিয়েই থাকছি। আর একটা জেনারেলাইজেশন হবে গ্রুপের অপারেশনটাকে আমরা বাড়িয়ে দেবো। তো প্রথম যে জিনিসটা জেনারেলাইজেশন, সেটা হচ্ছে আমি বলি, সেটা হচ্ছে এই তিনটে জিনিস: গ্রুপয়েড, সেমি গ্রুপ, মোনোয়েড। খুব ট্রিভিয়াল জিনিস। গ্রুপয়েড আমরা বলি সেই ধরনের স্ট্রাকচারকে, মানে তোর কাছে একটা সেট দেওয়া রয়েছে ধর জি, এবং একটা অপারেশন দেওয়া রয়েছে ধর এরকম, ধর স্টার, একটা অপারেশন দেওয়া রয়েছে। এই দুটো জিনিস কে আমরা গ্রুপয়েড বলবো কখন না, এটা যদি অনলি ওই P1 যে প্রপার্টিটা, মানে ক্লোজার প্রপার্টি, সেটা যদি স্যাটিসফাই করে, তাহলেই এই স্ট্রাকচারটাকে আমরা গ্রুপয়েড বলবো। ঠিক আছে? P1 মানে ক্লোজার প্রপার্টি। আমরা যে প্রপার্টি এর আগে পড়েছি, P1, P2, P3, P4। P1 মানে ক্লোজার, P2 মানে অ্যাসোসিয়েটিভিটি, তোর P3 মানে আইডেন্টিটি, P4 মানে ইনভার্স। চারটে প্রপার্টি গ্রুপের পড়েছি, তার মধ্যে একটি প্রপার্টি, প্রথম প্রপার্টি যে স্ট্রাকচার স্যাটিসফাই করে, তাকে আমরা বলি গ্রুপয়েড। ঠিক আছে? সেমি গ্রুপ আর কিছুই না, একদম সেম জিনিস এরকম আছে, তো সেখানে একটা স্ট্রাকচার দেওয়া থাকবে, সেটা দুটো প্রপার্টি স্যাটিসফাই করবে, P1 আর P2। এই দুটো প্রপার্টি যদি স্যাটিসফাই করে, তাকে সেমি গ্রুপ বলে। সিমিলারলি এখানে তিনটে প্রপার্টি থাকবে, P1 প্লাস P2 প্লাস P3। এইগুলো হচ্ছে তোর তিনটে প্রপার্টি। তো তিনটে প্রপার্টি যেখানে স্যাটিসফাই করে, তো মোনোয়েড করে। তো এরকম তিনটে নাম রয়েছে: গ্রুপয়েড, সেমি গ্রুপ আর মোনোয়েড। তো এই তিনটে তোরা দেখবি, মানে বেসিক্যালি জাস্ট বোধ হয় ডেফিনেশনটা দেখলেই হবে। আচ্ছা, এই দুটো নাম আমি কি উল্টে পাল্টে ফেললাম কেন, আমাকে একটু চেক করবে। সমস্যা হবে, কিছু তো নোট রাখা যাবে না। আচ্ছা, নাম ঠিকই লিখেছি, ঠিকই আছে। তো তিনটে জিনিস আছে: গ্রুপয়েড, সেমি গ্রুপ আর মোনয়েড। এটা ছাড়াও আরো একটা আছে, সেটাকে বলি আমরা কোয়াসি গ্রুপ জেনারেলি। তো কোয়াসি গ্রুপটা একটু অন্যরকম। কোয়াসি গ্রুপে জেনারেলি এরকম প্রপার্টি গুলোকে নেয় না, সেখানে একটা ইকুয়েশন নেয়, সেই ইকুয়েশনের সলিউশন থাকলে তখন সেটাকে আমরা কোয়াসি গ্রুপ বলি। কোয়াসি सर आवाज আসছে না। हेलो। সিমিলারলি সাবগ্রুপ, সিমিলারলি। শুনতে পেলাম না। হ্যাঁ, তো আমার তো এখানে ইয়ে দেখাচ্ছে, ট্রাইং টু কানেক্ট দেখাচ্ছে। কি হয়ে গেছে আমার সাথে? তো ঠিক আছে, প্রবলেম হচ্ছে কিছু একটা। তো আমি আবারও বলছি, তোরা অনেক সময় প্রমাণ করতে গিয়ে দেখেছিস যে গ্রুপের কোনো কোনো ধর কোনো একটা স্ট্রাকচার তোদের বইয়ে পড়ছিস বা দেখেছিস, এবং সেটাকে গ্রুপ প্রমাণ করতে দিয়েছে। তোরা গ্রুপ প্রমাণ করতে গিয়ে গ্রুপের যে প্রবলেমটা যে জায়গাটা হয়, সেটা হচ্ছে তোর ওই ইনভার্স প্রপার্টি আর আইডেন্টিটি, এইগুলোতে জেনারেলি প্রবলেম হয়। তো বুঝতেই পারছিস মনোয়েডে লাস্ট প্রপার্টিটা নেই। তাহলে যে স্ট্রাকচারটা প্রমাণ করতে গিয়ে তখন তোরা দেখেছিস যে লাস্ট প্রপার্টিটা, কিন্তু যারা গ্রুপ হয়ে গেছে অলরেডি, তারা কিন্তু সবাই এদের মেম্বার।
মানে একটা গ্রুপ যদি হয়, কেউ একটা গ্রুপ যদি হলো, ধর রিয়েল নাম্বারগুলো প্লাসের রেসপেক্টে একটা গ্রুপ তৈরি করছে। তো এরা সবাই কিন্তু আবার মনোয়েডও হতে পারছে, বা সেমি গ্রুপও হতে পারছে, বা গ্রুপয়েডও হতে পারছে। সুতরাং এইভাবে তারা অনেক বড় স্ট্রাকচার। মানে তুই যদি, এটা কি আমার স্ক্রিন দেখা যাচ্ছে? শেয়ার আছে না আমার শেয়ার নেই দেখি? শেয়ার আছে। আচ্ছা, তো আচ্ছা, তো তাহলে এইটা যদি আমার কাছে গ্রুপ হয়, মনোয়েড কিন্তু এই গ্রুপটাকে ইনক্লুড করে, অবভিয়াসলি সেমি গ্রুপ কিন্তু এইটাকে আবার ইনক্লুড করে, আবার গ্রুপয়েড হচ্ছে এই সবটাকে ইনক্লুড করে। কারণ বুঝতেই পারছি সেটা যত উপরের দিকে যাচ্ছে প্রপার্টি তত আমরা কম নিচ্ছি। প্রপার্টি কম নেওয়া মানেই হচ্ছে আরো আমার কাছে আরো ফ্রিডম এসে যাচ্ছে, আরো আমার অনেক কিছু এর মধ্যে ইনক্লুড হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে আমার ব্যাপার, গ্রুপয়েড, সেমি গ্রুপ আর মনোয়েড। আর এখানে আমার কিছু বলার নেই। হয়তো অনেক সময় নামগুলোকে ইউজ করা হয়, কিন্তু পরীক্ষায় আসার চান্স এগুলোর প্রায় নেই, মানে কিছু নেই, বিশেষ কিছুই নেই। তো এই হলো ব্যাপার। এরপর আমরা যে অংশটা বললাম যে এটাতে একটা জেনারেলাইজেশন করলাম। তো আরো একটা জেনারেলাইজেশন হয়, সেটা হচ্ছে আমাদের অপারেশনের রেসপেক্টে বলতে এইটা, আমি এইটাকে কাটছি, এইখানে আর বলবো না। আচ্ছা, যে জিনিসটা বলবো সেটা হচ্ছে আরো এক রকমের জেনারেলাইজেশন উইথ রেসপেক্ট টু অপারেশন। মানে আমার কাছে গ্রুপ ছিল এরকম একটা স্ট্রাকচার, ধর একটা গ্রুপ জি, মানে সেট একটা অপারেশন স্টার। তো আমি করলাম কি, এখানে আরো একটা অপারেশন অ্যাড করলাম, মানে দুটো অপারেশন, স্টার আরো একটা কিছু। তো দুটো অপারেশন অ্যাড করে, মানে ধর আমার তখন যে সেটটা দাঁড়ালো সেটা হয়ে যাচ্ছে ধর জি, একটা স্টার, আরো একটা ধর কিছু একটা। তো এই জেনারেলাইজেশনটা আমরা নিলাম, তাহলে সেটটা কিন্তু রইলো সেটের জায়গাতেই, সেট নিয়ে কোনো আমাদের মাথা ব্যথা নেই। কিন্তু আমার কাছে দুটো অপারেশন চলে এলো, একটা স্টার আর একটা এরকম কম্পোজিশন টাইপের কিছু একটা, দুটো মানে একটা এডিশন হতে পারে, একটা মাল্টিপ্লিকেশন হতে পারে, এরকম ভাবতে পারিস। তো ইন জেনারেল এইটা হচ্ছে আমার কাছে নতুন স্ট্রাকচার তৈরি হলো। এবার এই স্ট্রাকচারটা স্পেশাল কি কি প্রপার্টি থাকলে, মানে যেমন এই সেটটা আর একটা অপারেশন দিয়েছিলাম, দিয়ে এর উপর ওই চারটে স্পেশাল প্রপার্টি চাপিয়ে আমরা এটাকে গ্রুপ দেখিয়েছিলাম, এবং সেখানে অনেক কিছু জিনিস, অনেক কিছু আরো রিচ থিওরি ডেভেলপ করলাম। আর মানে সেই থিওরির 1% তোরা জানিস না, মানে 1% হয়তো পড়লি, আরো 99% অজানা রয়ে গেল, সেগুলো তোদের সিলেবাসে নেই। কিন্তু যাই হোক, সেসব বাদ দিল, মানে সেই একই রকম জিনিস আমরা দুটো অপারেশন নিলাম, স্টার আর কম্পোজিশন। তো দুটো অপারেশন নিয়ে সেই একই সেট রইল। তাহলে এবার সেখানে কি অপারেশন বা কি, মানে কি নতুন স্ট্রাকচার আমরা এখানে দেখতে পাই। তো যেহেতু আমার কাছে দুটো অপারেশন, এখানে যেমন একটা অপারেশন ছিল, এটা এটা বাইনারি অপারেশন ছিল। যদি মনে করে দেখিস, বাইনারি বাইনারি অপারেশন কেন? কারণ হচ্ছে বাইনারি অপারেশন কাদেরকে বলতাম বা বলেছি, বাইনারি অপারেশন বলতে জেনারেলি এরা সেটের মধ্যে থেকে দুটো নাম্বার চুজ করিস যদি, তাদেরকে তাদের মধ্যে এটা অপারেশন বেসিক্যালি। তো সেই অপারেশনটা তোর এই সেটের মধ্যে দুটো এলিমেন্টকে নিয়ে আর একটা এলিমেন্ট, নতুন এলিমেন্ট সে ওই সেটের মধ্যে থেকে জেনারেলি দেয়। তো বাইনারি অপারেশন, এই ধরনের অপারেশনকে আমরা বুঝি। আর এখানে আমাদের কাছে হচ্ছে গিয়ে দুটো অপারেশন, এবং দুটোই এখানে একই রকম ভাবে বাইনারি অপারেশন। ওখানে যেমন একটা বাইনারি অপারেশন ছিল, এখানে দুটো বাইনারি অপারেশন ছিল আছে। তো এই হচ্ছে আমার স্ট্রাকচার। তো বোঝার সুবিধের জন্য এই স্ট্রাকচারটাকে হয়তো সবসময় এরকম নিয়ে নিলে হয়তো অনেক আমাদের কথা বলতে সুবিধা হয়, একটা প্লাস একটা ডট এরকম ভাবে লিখতে বা বলতে সুবিধা হয়। আর মানে রিয়েল নাম্বার বোঝার কোনো দরকার নেই, আর মানে একটা নর্মাল সেট, কোনো একটা সেট, হ্যাঁ, তো রিয়েল নাম্বার কিছু নেই। তো আর এই প্লাস আর ডট এই দুজনেই হচ্ছে বাইনারি অপারেশন। বাইনারি অপারেশন বলতে আমি এইখানটা লিখে রাখছি, প্লাস একটা বাইনারি অপারেশন, তার মানে ওইটা হচ্ছে আর ক্রস আর এর একটা মেম্বারকে নেবে, মানে দুটো এলিমেন্ট। দেখ, যে কোনো বাইনারি অপারেশনে দুটো এলিমেন্ট লাগে, এবার দুটো এলিমেন্ট হওয়া মানে বেসিক্যালি ওটা একটা পেয়ার, আর পেয়ার হওয়া মানে বেসিক্যালি ওটা হচ্ছে একটা এরকম কার্টেসিয়ান প্রোডাক্টের থেকে একটা এলিমেন্ট চুজ করা, মানে আর এর সাথে আর এর কার্টেসিয়ান প্রোডাক্ট করলে সবসময় পেয়ার হয়ে যায়, সেই পেয়ার থেকে একটা এলিমেন্ট চুজ করলি।
তাহলে আর ক্রস আর এর একটা এলিমেন্ট ওই বলতে পারিস এ কমা বি, এরকম ভাবে ভাবতে পারিস। জেনারেলি বাইনারি অপারেশনের জন্য দুটো এলিমেন্ট লাগে, তাহলে প্লাস কি করছে, এরকম দুটো এলিমেন্ট চুজ করছে, এরকম দুটো এলিমেন্ট চুজ করা মানে হচ্ছে সেটা হচ্ছে আর ক্রস আর এর এলিমেন্ট, এবং সেটাকে কিছু একটা ক্যালকুলেট করে তো সেই এলিমেন্টটা তোর আরেকটা নতুন আর এর এলিমেন্ট আমাদেরকে দিচ্ছে, তো যেটাকে আমরা এ প্লাস বি এরকম ভাবে দিচ্ছি। আর ডটটা একই, মানে গ্রুপে একই, সেম জিনিস, কোনো পার্থক্য নেই এখানে। মানে তোরা নতুন কিছু পড়ছিস না, এটুকুনি বলতে পারি। জাস্ট জিনিসটা একটু জটিল হচ্ছে। ডটটাও একই রকম একটা ডটের জন্য দুটো এলিমেন্ট লাগে, সেটাও এরকম আর ক্রস আর এরই দুটো এলিমেন্ট, এবং সেটা আরে যাচ্ছে, মানে এখান থেকে একটা এলিমেন্ট সিলেক্ট করছি এ কমা বি, আর আরে যখন যাচ্ছে সেটা এ ডট বি, এরকম একটা আমরা নাম দিচ্ছি। তো এরপর ভবিষ্যতে বলে রাখছি, কখনো কখনো আমি ডট লিখবো না, এটাই প্রায় আমাদের মানে ফ্যাশন হয়ে দাঁড়াবে যে ডটটা প্রায় লিখবোই না, এবং কিছু না থাকলে দুটো এলিমেন্টের মধ্যখানে বুঝে নিতে হবে ডট আছে। প্লাসের ক্ষেত্রে কিন্তু সেটা নয়, প্লাস সবসময় আমরা লিখবো, কিন্তু ডটটা যেমন জানিস আমাদের ম্যাথামেটিক্সে অনেক সময়তেই লিখি না আমরা ডট, দুটো এলিমেন্ট পাশাপাশি লিখে দিই, সেই একই জিনিস। তো এই দুটো হচ্ছে বাইনারি অপারেশন। এই দুটোকে যদি আমরা বাইনারি অপারেশন মানে বলে দিই, তাহলে কিন্তু তোর ওই ক্লোজার প্রপার্টিটা আর বলতে লাগছে না, ঠিক আছে? ক্লোজার প্রপার্টিটা আর বলার লাগছে না। আর বাইনারি অপারেশন না বলে যদি তুই এমনি নর্মাল অপারেশন বলিস, তাহলে একেবারে ওই প্রথম প্রপার্টিটাকে, ক্লোজার প্রপার্টিটাকে আমরা তখন নিই। মানে গ্রুপের ক্ষেত্রেও তাই, গ্রুপের ক্ষেত্রে এটা একটা অপারেশন যখন বলছি তখন এই চারটে প্রপার্টিই বলি। আর প্রথম প্রপার্টিটাকে অ্যাকচুয়ালি বেসিক্যালি ওটা হচ্ছে বাইনারি অপারেশনের প্রপার্টি। মানে একটা অপারেশনকে কখন বাইনারি অপারেশন বলবো, বাইনারি মানেই হচ্ছে যেমন ধর এডিশন করছি, আমরা যোগ করছি, দুটো এলিমেন্ট নিচ্ছি, যোগ করে আরেকটা থার্ড এলিমেন্ট তৈরি করছি, এটি হচ্ছে দুটো এলিমেন্ট আমরা চয়েস করছি, তাই জন্য বাইনারি। হ্যাঁ, এইগুলো তোরা সবাই জানিস, এগুলো বলার মধ্যে আর কিছু নেই। এবার আমি যে মানে গ্রুপের চারটে প্রপার্টি আমরা পড়েছি, P1, P2, P3, P4, চারটে প্রপার্টি আমরা গ্রুপ থিওরিতে পড়েছি। এখানে দেখ খেয়াল করে, আমার কাছে কিন্তু দুটো অপারেশন আছে, প্লাস আর ডট। তা দুটো অপারেশন যদি থাকে, তাহলে দুটো অপারেশনের রেসপেক্টে আমি যদি জি সেটটাকে আলাদা আলাদা করে নিই, তাহলে এই চারটে প্লাস চারটে টোটাল আটটা প্রপার্টিকে আমরা কিন্তু হোল্ড করে কিনা আমরা চেক করে দেখতে পারি। এই অপশনটা কিন্তু আমাদের কাছে আছে। আবারও বলছি, এখানে একটা অপারেশন ছিল, এই একটা অপারেশনের রেসপেক্টে আমার কিন্তু চারটে প্রপার্টি ছিল। এখানে দুটো অপারেশন, তাই এখানে 4 প্লাস 4, মানে টোটাল আটটা প্রপার্টিকে আমরা চেক করতে পারি। ইভেন ইফ আরো কি চেক করতে পারিস, আরো বড় স্ট্রাকচারের ক্ষেত্রে তুই এখানে যেমন কমিউটেটিভ প্রপার্টি দেখেছিলি, এখানেও কমিউটেটিভ প্রপার্টি দেখতে পারিস। কমিউটেটিভ কিন্তু এখানে দুটো অপারেশন, তার মানে দুজনের দুটো অপারেশন, মানে টোটাল আটটা হলো, 8 আর 2 10খানা প্রপার্টি হলো। ইভেন আরো কিছু দেখতে পারিস এখানে, কি দেখতে পারিস যেটা আগে দেখতে পাসনি, সেটা এবার এখানে দেখতে পাবি। সেটা হচ্ছে মানে একটা অপারেশন আর একটা অপারেশনের ওপর কিভাবে ডিস্ট্রিবিউট করে, ঠিক আছে? এই ডিস্ট্রিবিউটিভ একটা ল এখানে তুই পাবি, যেটা কিন্তু জি এর মানে গ্রুপ স্ট্রাকচারে ছিল না। ওখানে কোনো ডিস্ট্রিবিউশনের কোনো ইয়েই ছিল না, মানে রিজনই ছিল না, মানে কোনোভাবেই ওঠেনি মানে সেই জিনিসটা, তো হওয়ার কোনো জায়গা ছিল না। কিন্তু এখানে যেহেতু দুটো অপারেশন, তাহলে দুটো অপারেশন যদি কোনো একটা এক্সপ্রেশনে থাকে, সেটা আমরা তাহলে কিভাবে দেখবো বা সেটাকে কিভাবে এভুলেট করবো, সেটা আমাদের তো অবশ্যই জানতে হবে, কারণ দুটো অপারেশনকে আমরা এখানে ডিফাইন করছি। তো সেই জিনিসটাকে আমরা বলেছি তখন ডিস্ট্রিবিউটিভ ল। তাহলে এই এতগুলো জিনিস, এতগুলো মানে জায়গা আমরা এখানে সার্চ করতে পারি। তার মধ্যে রিং যে স্ট্রাকচার, রিং স্ট্রাকচারটা হচ্ছে বলতে পারিস সবচেয়ে বড় স্ট্রাকচার। মানে তোরা যা পড়ছিস এই মানে এখানে যত পড়বি, এখানে অনেকগুলো জিনিস নাম আছে দেখবি, রিং আছে, ফিল্ড আছে, ইন্টিগ্রাল ডোমেন আছে, আর ডিভিশন রিং আছে, চারটে জিনিস আছে। তার মধ্যে রিং বস্তুটা হচ্ছে সব থেকে বড়। ওইখানে যেমন তোর যখন একটু আগে তোদের কাজে দেখালাম যে এর আগে গ্রুপয়েড স্ট্রাকচারটা সবচেয়ে বড়, তো সেরকমই এখানে রিং স্ট্রাকচারটা সবচেয়ে বড় স্ট্রাকচার, কিন্তু অনেক রিচ স্ট্রাকচার। গ্রুপয়েডের মতন নয়, গ্রুপয়েডের থেকেও অনেক বলতে পারি আরো অনেক রিচ স্ট্রাকচার। কারণ রিং থিওরি নিয়ে, মানে অনলি রিং থিওরি নিয়ে প্রচুর প্রচুর কাজ হয়েছে। এগুলো সমস্ত অনেকটাই পুরোনো কাজ, প্রায় 1900 দিকের সব কাজ। তো এবং এগুলো নিয়ে সেই মোটা মোটা বইও পাওয়া যায়, মানে এত কাজ হয়ে গেছে। মানে শুধু রিং থিওরি নিয়েই তুই মানে
একটা সিম্পল হয়তো বিএসসি কোর্স করে ফেলতে পারবি, এরকম ব্যাপারে এত কিছু কাজ হয়েছে। তো যাই হোক, আমাদের অত কাজ নেই। আমাদের রিংয়ের প্রথম যে ডেফিনেশনটাকে আমরা ফিরে আসি। এর ডেফিনেশন বোঝানো হচ্ছে খুবই সহজ। সেটা হচ্ছে একটা দুরকম হয়ে আছে। একরকম হচ্ছে খুব সহজে বোঝা, আর একটা হচ্ছে মানে সেই ধরে ধরে প্রত্যেকটা জিনিসকে বোঝা। তো আমি প্রথমে খুব সহজ ওয়েতে বোঝানোর চেষ্টা করছি। আমি আশা করছি গ্রুপের যে ডেফিনেশন, এই যে গ্রুপের 4টে P1, P2, P3, P4, এটা তোরা ভালো করে নিজেরা অ্যাসিমিলেট করেছিস। কারণ যদি এই 4টে প্রপার্টি ভালো করে অ্যাসিমিলেট না করতে পারিস রিং থিওরি, আর পড়ে লাভ নেই। সুতরাং প্রথম যে প্রপার্টি, আমি এখানে রিং লিখলাম। রিং হওয়ার জন্যে কি কি জিনিস আমাদের লাগে। 1 নম্বর, আমাদের স্ট্রাকচারটা দেওয়া আছে ধরে নে, আর প্লাস আর ডট, এই 3টে জিনিস নিয়ে এটা সেট, নন এমটি সেট। এটা একটা অপারেশন, এটা আরেকটা অপারেশন, 3টে অপারেশন দেওয়া আছে। তো এটাকে প্রথম যে কন্ডিশন সেটা হচ্ছে আর এর সাথে প্লাস এই দুটো নিয়ে একটা অ্যাবেলিয়ান গ্রুপ হবে। ঠিক আছে, তার মানে রিং করতে গেলে গ্রুপ লাগছে। প্লাস অপারেশনটা নিয়ে অ্যাবেলিয়ান গ্রুপ হবে। তার মানে এখানে কটা প্রপার্টি হলো বলতো, কেউ বলতে পারবে এটার মধ্যে কটা প্রপার্টি গেল? 4টে। 5টা। 5টা হ্যাঁ, অ্যাবেলিয়ান গ্রুপ, হ্যাঁ, তাই না? 5টা। হ্যাঁ, 5টে। হ্যাঁ। আর 2 নম্বর, এটা কি কার রেসপেক্টে বললাম? ক্লাসের রেসপেক্টে। বাকি রইল কে? ডট। তাহলে ডটের রেসপেক্টেও কিছু না কিছু প্রপার্টি রয়েছে। ডটের রেসপেক্টে প্রপার্টি বলতে যে এই ডট, এই বস্তুটা, এটা 1 নম্বর হচ্ছে তোর ওই প্রথম প্রপার্টিটা। মানে কিভাবে লিখবো বলতো না, এটা যাদের মানে তোদেরকে বোঝাতে সুবিধা হবে বা তোর মনে রাখতে সুবিধা হবে সেইভাবে লেখ। তো আমি এইখানে একটা শর্টকাট লিখছি। ধর প্লাসের রেসপেক্টে যে প্রপার্টিগুলো P1, P2, P3, P4, এই শর্টকাটটা মনে রাখবি। P5, P5টা কোনটা বলতো? অ্যাবেলিয়ানটা। ঠিক আছে, এটা হচ্ছে মাথায় লিখছি ক্লোজার। এটা ক্লোজার, অ্যাসোসিয়েটিভিটি, আইডেন্টিটি, ইনভার্স, আর এটা হচ্ছে অ্যাবেলিয়ান বা কমিউটেটিভ। এই 5টা প্রপার্টি। তো এইখানে 5টা প্রপার্টি কিন্তু রয়েছে। তার মানে এটা হচ্ছে বেসিক্যালি P1 থেকে P5 সব কটা রয়েছে। ডটের রেসপেক্টে এই প্রপার্টিগুলোকে আমরা রিনেম করব M1 দিয়ে। ঠিক আছে, M1, M2, M3, M4, M5। ওকে, তার মানে এগুলোর প্লাসের রেসপেক্টে বলেছি, এগুলো ডটের রেসপেক্টে বলছি। প্লাসের রেসপেক্টে প্রপার্টিগুলো P দিয়ে বলবো, ডটের রেসপেক্টে প্রপার্টিগুলো M দিয়ে বলবো। সিমিলার প্রপার্টি P1 আর M1 সিমিলার প্রপার্টি। P1টা ক্লোজার উইথ রেসপেক্ট টু প্লাস, M1টা ক্লোজার উইথ রেসপেক্ট টু ডট, বাকিগুলো একই রকম। তো এই হলো ব্যাপার। এবার 2 নম্বর প্রপার্টি যেটা বলবো সেটা ডটের রেসপেক্টে বলবো। এটা আমি মুছে দিচ্ছি। আচ্ছা, সেটা হচ্ছে বেসিক্যালি ওই প্রথম দুটো প্রপার্টি M1 আর M2, এই দুটো প্রপার্টি স্যাটিসফাই হবে। ঠিক আছে, M1 আর M2 মানে ক্লোজার থাকবে, অ্যাসোসিয়েটিভ থাকবে। ঠিক আছে, এই দুটো প্রপার্টি আমার কাছে থাকছে। আচ্ছা, এরপর আর একটা থাকবে 3 নম্বর, সেটা হবে ওই ডিস্ট্রিবিউশন। ডিস্ট্রিবিউশনটা কিরকম ভাবে? আমি তখনই বলেছিলাম তোদেরকে যে এখানে যেহেতু দুটো অপারেশন, একটা অপারেশন আরেকটা অপারেশনের উপর ডিস্ট্রিবিউশন করতে হবে। ডিস্ট্রিবিউশন তোরা করেছিস অলরেডি, যারা সেট থিওরি পড়েছিস অলরেডি ডিস্ট্রিবিউশন জেনে গেছিস। ইউনিয়ন আর ইন্টারসেকশন কিভাবে ডিস্ট্রিবিউট করে তোরা জানিস। সেটা হচ্ছে A ডট B প্লাস C ইজ ইকুয়ালস টু A ডট C প্লাস B প্লাস A ডট C। তো এটা একটা ডিস্ট্রিবিউশন, এটা লেফট সাইড দিয়ে ডিস্ট্রিবিউশন। আর একটা ডিস্ট্রিবিউশন প্রপার্টি দ্যাট ইজ ফ্রম রাইট সাইড। দিস উইল বিকাম B ডট A প্লাস C ডট A, যেখানে এটা A B C
ফর অল এবিসি বিলংস টু ওই আর সেট। এটা যদি হয় এই তিনটে প্রপার্টি বেসিক্যালি। আর কেউ যদি লিস্ট করে লিখতে চাস তাহলে এখানে টোটাল 5টা প্রপার্টিকে লিস্ট করতে হবে। অনেক বইতেই সেটা করে দেওয়া থাকে। দেখবি এখানে 5টা প্রপার্টি, 5, 2 7 আর 2 9, টোটাল 9টা প্রপার্টি। আমি যেমন 3টে লিখলাম, বহু বইতেই দেখবি 9টা প্রপার্টি পরের পর লিস্ট করে দেওয়া রয়েছে এবং সেই দিয়েই তোরা করে। কিন্তু আমার মনে হয় এইটা বোঝা বা মনে রাখা অনেক সুবিধা, কারণ এরপর আরো 3টে স্ট্রাকচার আসছে, তো তখন মানে খেই হারিয়ে ফেলবি কোনটা কার। তো রিংটা হয়ে যাচ্ছে অনেক জেনারেল, অনেক কম প্রপার্টি নিয়ে আমরা করেছি, যে আর প্লাস হয়ে গেলে অ্যাবেলিয়ান গ্রুপ আর ডটের রেসপেক্টে M1 আর M2 প্রপার্টি দুটো স্যাটিসফাই করছে, এই দুটো ক্লোজার আর অ্যাসোসিয়েটিভিটি। আর এই প্রপার্টিটাকে আমরা বলছি যে মানে ডিস্ট্রিবিউশন অফ দিস ডট ওভার প্লাস, মানে ডটটা প্লাসের উপর কিভাবে ডিস্ট্রিবিউট হচ্ছে। তো সেই হচ্ছে এটা ইজ কাইন্ড অফ ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। তো এই তিনটে প্রপার্টি। আচ্ছা, একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে এখানে কেন দুটো প্রপার্টি লিখলাম, মানে খুব সহজে কোশ্চেন আসে কেন দুটো লিখলাম, মানে কেন কেউ কি বলতে পারবি কেন দুটো লিখলাম? কেন দুটো প্রপার্টি 3 নম্বরের মধ্যে আমরা দুটো প্রপার্টি লিখলাম, দুদিক থেকে লিখলাম? কেউ কি বলতে পারবি? দেখ, এই দুটো প্রপার্টি আমরা কেন লিখলাম? শুনতে পাচ্ছিস তো? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, মানে লেফট রাইট ইনভার্স জন্য। না না, ইনভার্স কোথায়? ইনভার্স তো কিছু নেই। ইনভার্স তো একমাত্র এই আর প্লাস অ্যাবেলিয়ান গ্রুপের মধ্যেই ইনভার্সের প্রপার্টিটা পাবি। এখানে তো আর কোথাও আমি ইনভার্স বলতে M4 প্রপার্টি ইউজই করিনি। M4 নেই, আমি ধরিনি কোনোভাবে। আছে কিনা আমি জানি না। তো এটা লিখলাম এই কারণে যে কখন লিখতাম না, না যদি আমরা জানতাম এই জিনিসটা আর এই জিনিসটা সেম, বা a ডট বি ইজ ইকুয়ালস টু বি ডট এ অথবা a ডট সি ইজ ইকুয়ালস টু সি ডট এ, এটা যদি সেম হয় তবেই তো আমি এটা লিখতাম না। কিন্তু সেম তো আমি জানি না। সেম হওয়ার জন্য কোন প্রপার্টিটা দরকার ছিল? M5 প্রপার্টিটা দরকার ছিল। এটা একটা কোনো একটা এলিমেন্ট, বি প্লাস সি হচ্ছে আর এর কোনো একটা এলিমেন্ট, আমি এ দিয়ে সেটাকে মাল্টিপ্লাই করেছি। তাহলে মাল্টিপ্লিকেশনের মধ্যে যদি কমিউটেটিভ অপারেশনটা থাকতো তবে আমরা এ ডট বি প্লাস সি ইজ ইকুয়ালস টু বি প্লাস সি ডট এ, এই জিনিসটা আমরা লিখতে পারতাম। সেই কমিউটেটিভ প্রপার্টিটা আমরা কিন্তু এখানে অ্যাজিউম করিনি কোথাও, ঠিক আছে? এরিং স্ট্রাকচারের মধ্যে কোথাও অ্যাজিউম করিনি। সেই জন্য আমাকে এই দুটো দিকের লেফট সাইড আর রাইট সাইড দুদিকেরই ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি আমাকে লিখতে হয়েছে। তার মানে এটা ধর ছোট করে নাম দিলাম ওয়াই আই, 1 আর 2, 3-এর মধ্যে অ্যাকচুয়ালি দুটো প্রপার্টি আছে। তো এই দুটো বোথ সাইডের ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি আমরা ইউজ করেছি। সিমিলার কাইন্ড প্রপার্টি তোরা ইউনিয়ন ইন্টারসেকশনে করেছিস, দেখবি ওই একই রকম জিনিস। তো এই ধরনের প্রপার্টি ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। তো এই স্ট্রাকচারটা যদি কোনো সেট ফলো করে তাহলে সেই সেটটা ওই দুটো অপারেশনের রেসপেক্টে যে সেট এই স্ট্রাকচারটা তৈরি হলো সেটাকে আমরা রিং স্ট্রাকচার বলি। তো এটা হচ্ছে রিং। এই আমি জানি না কতগুলো বলবো, মানে টোটাল মানে 5, 6, 7, 8, 9টা বলবো না, 3টেই বলবো। সেটা তোদের উপর ডিপেন্ড করছে তোরা কিভাবে লিখছিস, বা বিভিন্ন বইতে আরো অনেক রকম ভাবে ধর অনেক সময় ভেঙে ভেঙে অনেকে লিখে। অনেকে এটাকে এই দুটো প্রপার্টির যে আমি যে ইয়ে নিচ্ছি তোর ক্লোজার প্রপার্টিগুলো নিচ্ছি, তার জন্য এখানে টোটাল অ্যাবেলিয়ানে 5টা হচ্ছে। অনেকে এখানে বাইনারি অপারেশন ধরে নিলে এখানে অ্যাবেলিয়ান গ্রুপে বেসিক্যালি 4টে প্রপার্টি হয়ে যায়, কারণ ওই P1টা অলরেডি এখানে ইনবিল্ট হয়ে যাচ্ছে, তার মানে রয়ে গেল বাকি 4টে প্রপার্টি। তো এইভাবে অনেকে ধরে নেয়, তখন এই M1টাও প্রায় ইনবিল্ট হয়ে গেল, M2টার অনলি পড়ে রইলো। তাহলে এখানে 4টে আর এখানে 5টা আর এখানে দুটো 7টা, অনেকে 7টা বলে তখন। তো বিভিন্ন বই বিভিন্ন রকম ওয়েতে লেখে, কিন্তু আলটিমেটলি জিনিসটা সেম, এক, কোথাও পার্থক্য নেই। তো তুই যেভাবে খুশি লেখ, এবং এইটাই হচ্ছে ডেফিনেশন, ঠিক আছে? তো এই স্ট্রাকচারটাকে আমরা রিং স্ট্রাকচার বলি। তাহলে রিং স্ট্রাকচারে কোন কোন জিনিসগুলো আমরা নিলাম না বা কি কি জিনিস ইউজ করলাম না, সেটা হচ্ছে এই তিনটে। এই তিনটে কিন্তু ইউজ আমরা করিনি। ওই আইডেন্টিটি, ইনভার্স আর কমিউটেটিভ, এই তিনটে প্রপার্টির কোনোটাকেই আমরা ইউজ করিনি। তো সেই জন্যে
একটা স্পেশাল কেস হয়। স্পেশাল কেস বলতে এটা তো রিং, অবশ্যই এটা নিয়ে কোনো ডাউট নেই। যে রিংয়ের স্ট্রাকচার, কোনো একটা রিংয়ের স্ট্রাকচার তো রিং হয়ে গেল, যেমন গ্রুপ হওয়ার পর অ্যাবেলিয়ান প্রপার্টি হয়েছিল, ঠিক একই রকমভাবে রিং হওয়ার পর এই তিনটে প্রপার্টি কোনো না কোনো প্রপার্টি আমরা চেক করে দেখতে পারি সেই প্রপার্টিটা ওই রিংয়ের মধ্যে হোল্ড করছে কিনা। তো তার উপর ডিপেন্ড করে আমরা ওই নাম টাম দিই, অনেক সময় দেখবি এরকম নাম থাকে যে কমিউটেটিভ রিং। কমিউটেটিভ রিং মানে কি? তার মানে বুঝে নিতে হবে রিং স্ট্রাকচারটা রয়েছে তার সাথে M5 প্রপার্টি যেটা সেটা হোল্ড করছে, তাই জন্য সেই স্ট্রাকচারটাকে আমরা বলছি কমিউটেটিভ। তো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে, কমিউটেটিভ রিং কাকে বলে। আচ্ছা, আবার অনেক সময় যে তোর কি বলবো স্ট্রাকচারের মধ্যে তোর অনেক সময় আমরা রিং স্ট্রাকচারের মধ্যে রিং হয়ে গেছে, সেই স্ট্রাকচারের মধ্যে অনেক সময় আমরা এরম ভাষাটা লিখি, রিং উইথ আইডেন্টিটি। এবার রিং উইথ আইডেন্টিটি শব্দটা আমরা যখনই বলবো তার মানে বুঝতে পারছিস আইডেন্টিটি। আইডেন্টিটি তাহলে মানে কোন আইডেন্টিটি? এখানে কিন্তু দুটো কোশ্চেন, মানে দুটো আইডেন্টিটি বেসিক্যালি হয়ে যাওয়ার চান্স হয়ে যাচ্ছে। যে এবার আমি যদি রিং স্ট্রাকচারটা যদি থাকতো তাহলে কিন্তু আমি আর মানে অলরেডি আছে, তো সুতরাং সেখানে আমি কিন্তু আর উইথ আইডেন্টিটি শব্দটা তাহলে ব্যবহার করতাম না, কারণ অলরেডি আইডেন্টিটিটা রয়েছে উইথ রেসপেক্ট টু দিস প্লাস, মানে প্লাসের রেসপেক্টে যে আইডেন্টিটি সেটা অলরেডি রয়েছে। কিন্তু আমি যদি আরো বাড়িয়ে বলি যে রিং উইথ আইডেন্টিটি, তার মানে তোকে বুঝে নিতে হবে যে সরি এই যে ডট অপারেশন, ডটের রেসপেক্টে যে আইডেন্টিটি মানে M3 সেটা এক্সিস্ট করছে, ঠিক আছে? মানে এরকম যদি আমি বাড়িয়ে বলি কোথাও রিং উইথ আইডেন্টিটি, তার মানে বুঝে নিতে হবে রিং স্ট্রাকচার প্লাস M3 এই প্রপার্টিটা হচ্ছে আমরা ইউজ করছি, কারণ রিং এর মধ্যে কিন্তু একটা আইডেন্টিটি অলরেডি রয়ে গেছে। আবারও বলছি, রিং এর মধ্যে একটা আইডেন্টিটি অলরেডি রয়ে গেছে, এই প্লাসের রেসপেক্টে যে আইডেন্টিটি P3 সেটা কিন্তু অলরেডি হোল্ড করছে, তার মানে অ্যাডিশন অপারেশনটায় একটা আইডেন্টি এলিমেন্ট অলরেডি রয়েছে। সুতরাং আমাকে নতুন করে তো বলার দরকারই নেই যে রিং উইথ আইডেন্টিটি, তাহলে বলছি মানে তার একটা কারণ রয়েছে, সেটা কারণটা হচ্ছে ডটেড রেসপেক্টে যে আইডেন্টিটি এলিমেন্ট সেটা এক্সিস্ট করছে, সেই প্রপার্টিকে আমরা এক্সট্রা প্রপার্টি নিয়ে কাজ করছি। তো সেটা যদি হয় সেই রিংকে আমরা বলছি রিং উইথ আইডেন্টিটি। তো এগুলো বেসিক্যালি কিছু তোর কি বলবো নতুন নতুন মানে নমিনক্লেচার, এগুলো অনেক সময় অনেক জায়গায় বহু জায়গায় ইউজ করা হবে, কমিউটেটিভ রিং বা রিং উইথ আইডেন্টিটি এই সমস্ত জিনিস। তো এদের প্রচুর উদাহরণ আছে, মানে রিং এর যদি উদাহরণ দেখতে চাস আমি উদাহরণ তো দেবোই, অবশ্যই দেবো। উদাহরণ দেওয়ার আগে তো আমার মনে হয় আরেকটা জিনিস বোধহয় করে দেওয়া ভালো। কি করা যায় এটার বেসিক্যালি উদাহরণ দিতে পারি, অথবা আমি চাইছি হতে পারে যে তিনটে যে বেসিক্যালি আরো যে তিনটে স্ট্রাকচার বললাম যে রিং এর সাথে ফিল্ড বা তোর ডিভিশন রিং বা তোর ইন্টিগ্রাল ডোমেন, তো এই সমস্ত কটা জিনিসের আমি ডেফিনেশনটা আগে বলে দিই, তারপরে আমরা ধরে ধরে এগুলোর এক্সাম্পলটা করবো। কারণ বুঝতেই পারছি এই যে ডেফিনেশনগুলো কোনোটাই কোথাও থেকে নিউ নয়, সবই ওই গ্রুপ থিওরি, যে গ্রুপের যে স্ট্রাকচার সেই গ্রুপের স্ট্রাকচার থেকেই সমস্তটা ধার করে আনা হয়েছে, নতুন কিছু নেই। তো আমি সেই স্ট্রাকচারে আমি রাখছি, আমি প্রত্যেকটা ডেফিনেশন আমি বলে দিচ্ছি। আমি প্রথমে বললাম হচ্ছে তোর রিং এর ডেফিনেশন, সেকেন্ড ডেফিনেশন যেটাকে আমরা বলবো সেটাকে আমরা বলবো সেই স্ট্রাকচারটাকে আমরা বলবো ইন্টিগ্রাল ডোমেন। কিছুই না, তো তোর এক্সাম্পল মানে আবারও বলছি এক্সাম্পল ইভেন নতুন কিছু নয়, তুই নর্মালি আরটাকে তুই রিয়েল নাম্বার ধরে নিতে পারিস, ধরে নিয়ে দেখতে পারিস যে আর প্লাস ডট সেটা রিং ফর্ম করছে কিনা, এই প্রপার্টিগুলো দেখবি। এবার কি করবি, আর প্লাস এটা অ্যাবেলিয়ান গ্রুপ কি, হ্যাঁ আমরা জানি অ্যাবেলিয়ান গ্রুপ, আর প্লাস অ্যাবেলিয়ান গ্রুপ আমরা ছোটবেলায় ভ্রমণ করেছি। আচ্ছা, ডটের রেসপেক্টে M1 আর M2, যে ডট মানে হচ্ছে তোর ইয়ে মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে দেখ, খেয়াল করে দেখবি দুটো রিয়েল নাম্বারকে মাল্টিপ্লাই করলে রিয়েল নাম্বার হয়,
সুতরাং ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করে, সুতরাং M1 হয়ে গেল। M2টা কেন হবে? সেই একই রকম অ্যাসোসিয়েটিভ হবে, মাল্টিপ্লিকেশন অ্যাসোসিয়েটিভ, আমরা ছোটবেলা থেকে জানি, নতুন কিছু না। আর 3 নম্বর প্রপার্টি হচ্ছে এইটা, রিয়েল নাম্বারে এই ধরনের ডিস্ট্রিবিউটিভ প্রপার্টিও আমরা করেছি, এটার মধ্যেও নতুন কিছু নয়, এই ডিস্ট্রিবিউশন প্রপার্টি থাকছে। সুতরাং রিয়েল নাম্বারগুলো প্লাস আর ডটের রেসপেক্টে একটা রিং তৈরি করে, এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, আমি আরো মানে পলিনোমিয়াল রিং হয়, এই হয়, অনেক 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 বহু রকমের মানে রিং হয়, উদাহরণ হয়। ইভেন তোরা যে ম্যাট্রিক্স গুলো পড়েছিস, বিভিন্ন রকমের তোদের ম্যাট্রিক্সের উদাহরণ দিয়েছিলাম, যে বিভিন্ন অর্ডারের বিভিন্ন রকম ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্স গুলোর মধ্যেও আমরা ওই প্লাস আর ডট অপারেশন গুলোকে ডিফাইন করে দেখতে পারি যে কোন ম্যাট্রিক্স গুলো তোর রিং স্ট্রাকচার আমাদেরকে দিচ্ছে বা না দিচ্ছে। এরকম প্রচুর এক্সাম্পল হয়, আমি এক্সাম্পল পরে মানে আমি ক্লাসে আরো করাবো। তো ডেফিনেশন গুলো আজকে অন্তত দিয়ে দিই। তো ইন্টিগ্রাল ডোমেন বলা হয় সেই রিং স্ট্রাকচারটাকে, যেটা 1 নম্বর যেটা জিনিসটা আমাদের দরকার সেটা হচ্ছে কমিউটেটিভ রিং। একটু আগে বলে দিচ্ছি কমিউটেটিভ রিং কাকে বলে। কমিউটেটিভ রিং। আর 2 নম্বর একটু অদ্ভুত রকমের প্রপার্টি, সেটাকে আমরা বলি মানে অ্যাকচুয়ালি নো ডিভাইজার জিরো। কোনো জিরো ডিভাইজার নেই। এখন প্রশ্ন হচ্ছে তাহলে নো ডিভাইজার অফ জিরো অথবা জিরো ডিভাইজার, যেটা খুশি বলতে পারিস। এখন আমার তাহলে প্রশ্ন আসছে, তাহলে ডিভাইজার অফ জিরো কি জিনিস? তাহলে আগে বুঝে নি, ইন্টিগ্রাল ডোমেন মানে আমার কাছে একটা রিং থাকছে, সেটা কমিউটেটিভ রিং হতে হবে। কমিউটেটিভ রিং যখনই বললাম তার মানে বুঝে নিলাম যে রিং এর সাথে M5 প্রপার্টিটা রাখছে, আর এটা হচ্ছে একটা বাড়তি প্রপার্টি। এখানে ওই কোনো P1 থেকে P5 বা M1 থেকে M5 এর মধ্যে কোনো প্রপার্টি নয়, এটা একদমই বাইরের প্রপার্টি। তো এই একটা প্রপার্টি লাগছে, সেটা হচ্ছে নো ডিভাইজার অফ জিরো। ডিভাইজার অফ জিরো মানে কিছুই না, যে ডিভাইজার অফ জিরো বলতে আমরা বুঝি, ধর এরকম ব্যাপার যে দুটো নন জিরো এলিমেন্ট তোদের কাছে দেওয়া রয়েছে, আমি মুখেই বলছি, দুটো নন জিরো এলিমেন্ট তোদের কাছে দেওয়া রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, দুটো নন জিরো এলিমেন্টকে গুণ করে কি জিরো হতে পারে? মানে আমার কাছে দুটো এলিমেন্ট দেওয়া রয়েছে এ আর বি, দুটোকে করে জিরো হতে পারে? এটা হচ্ছে আমার কোশ্চেন। এর অ্যান্সার তোরা কি দিবি বল? মানে আমি আবার ক্লেম করছি, এটা কিন্তু জিরো নয়, বিটা কিন্তু জিরো নয়, কিন্তু এ আর বি গুণ করে বা তুই যে অপারেশনই বলিস না কেন করে জিরো হচ্ছে। তাহলে আমরা এই ধরনের কি সম্ভব? তোদের কি মনে হয়? না। না কেন মনে হলো? তার কারণ এটা হচ্ছে আমরা নর্মাল, তোরা রিয়েল নাম্বারের ক্ষেত্রে এই জিনিসটা আমরা দেখছি বলে। নর্মাল রিয়েল নাম্বারের ক্ষেত্রে, নর্মাল রিয়েল নাম্বার সিস্টেমে এটা হয় না। কিন্তু আরেকটু তোর ভাবনাটাকে আরেকটু বাড়িয়ে দেখ, নর্মাল রিয়েল নাম্বার ছাড়া আরো তো অনেক গ্রুপ পড়েছিস। মানে রিয়েল নাম্বারটাই একমাত্র আর প্লাস দিয়ে গ্রুপ হয় এরকম তো নয়, আরো কত জেনারেল গ্রুপ, মানে হাজার হাজার কোটি কোটি গ্রুপ, সেটা অনেক কত জেনারেল স্ট্রাকচার। সেইখানে কি এরকম ধরনের কিছু কেস হয়? জিরো না থাকলে ডট করে জিরো কি করে আসবে? হ্যাঁ, সেটা তো প্রশ্ন। আমি বলছি হয়, এবং তোরা জানিস। একটা অ্যাঙ্গেল। এক্সাম্পল তো খুব সহজেই দিতে পারি। সেটা হচ্ছে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, বুঝে নে, তারপর আমাকে আরেকটা এক্সাম্পল তোরা দিবি। একটা এক্সাম্পল দিচ্ছি, খুব সহজ। Z6 নে, Z6 এর মেম্বারগুলো বেসিক্যালি 0, 1, 2, 3, 4, 5 এই অবধি হচ্ছে। এটা হবে 2 আর 3 গুণ করলে 0 হচ্ছে, 2 আর 3, 2 বার আর 3 হ্যাঁ। গুণ করলে 6 বার হয়, 6 বার মানে 0। এটাই হচ্ছে বেসিক স্ট্রাকচার, এই কথাটাই আমি বলেছি। আমি সেই জন্যই বললাম রিয়েল নাম্বারের বাইরে চলে যা, পেয়ে যাবি। এবার তোরা আর একটা দে যেটা আরো সিম্পল, মানে এত কঠিন নয়, মানে এসব পড়ার জন্য তো আবার সেই সমস্ত Z6 এর কথা ভাবতে হচ্ছে। এটা ছাড়াও একটা সিম্পল জিনিস যেটা তোরা প্রায় রেগুলার পড়িস। দুটো নন জিরো কোনো জিনিসকে গুণ করে জিরো হচ্ছে।
এর এক্সাম্পল পেতে গেলে তোকে ম্যাট্রিক্সে চোখ রাখতে হবে, ম্যাট্রিক্স, ঠিক আছে? দুটো নন জিরো ম্যাট্রিক্স গুণ করে জিরো ম্যাট্রিক্স, প্রচুর এক্সাম্পল আছে, প্রচুর, মানে তোরা নিজেরা তৈরি করে ফেলতে পারবি, মানে তৈরি করারও দরকার নেই, মানে আমাকে এখন তৈরি করতে বলতে পারিস, কিন্তু আমি যদি এখন তৈরি করি খুব হয়তো ট্রিভিয়াল কিছু, হয়তো একটা এক্সাম্পল দিতে পারি বড়, ধর ধর 1000 এরকম কিছু একটা 2x2 নিলাম, তার এরকম একটা নিলাম, হবে? দেখ তো, হলো না বোধ হয়, এটা 1 করে 0 করে দিলে, এটা 1, এই দুটো কি জিরো ম্যাট্রিক্স? এই দুটো তো দুটোই নন জিরো ম্যাট্রিক্স, তাই তো? এটা নিয়ে তো কোনো ডাউট নেই, কারণ একটা এলিমেন্ট অন্তত নন জিরো। এই দুটো গুণ করে দেখ, জিরো হবে, আশা করা যায় জিরো হচ্ছে। সুতরাং এই যে ম্যাট্রিক্সটা, আমি তো অনেক সহজ ম্যাট্রিক্স তোদের কাছে দিয়ে দিয়েছি যার একটা এলিমেন্ট রয়েছে। তো প্রচুর বই খাতা, মানে পছন্দ করলে দেখতে পাবি অনেক বইতে অনেক রকম এক্সাম্পল আছে। ইভেন হয়তো দেখবি চারটে এলিমেন্টের হয়তো চারটে এলিমেন্টই নন জিরো, কিন্তু এবং এই ম্যাট্রিক্সটা সেরকম। কিন্তু ম্যাট্রিক্স মানে তো কিছু যোগ আর বিয়োগ হচ্ছে, তো প্রত্যেকটা এলিমেন্ট যখন ক্যালকুলেট করছি গুণ করার সময়, তো সেই যোগ বিয়োগ করে এলিমেন্টগুলো জিরো হয়ে যাচ্ছে সব। এরকম এক্সাম্পল প্রচুর পাবি, মানে দরকার হলে আমি একটা খুঁজে পড়ার দিন হয়তো জন্য দিতে পারি এক্সাম্পল। তো এগুলো মনে রাখা যায় না হয়তো সবসময়, কিন্তু মানে আমি একটা দিলাম এক্সাম্পল, এটা একটা মানে অনেকটাই প্রায় ট্রিভিয়ালের কাছাকাছি, কিন্তু তাহলেও এটা কিন্তু আমার পারপাসকে সার্ভ করছে। এটা নন জিরো, এটা নন জিরো, এই ম্যাট্রিক্সটা নন জিরো, এটা জিরো ম্যাট্রিক্স কোনোভাবেই নয়, এটা জিরো ম্যাট্রিক্স কোনোভাবে নয়, কিন্তু গুণ করে জিরো ম্যাট্রিক্স হচ্ছে। এই জিনিসটাকেই আমরা বলি ডিভাইজার অফ জিরো, ঠিক আছে? এই জিনিসটাকেই আমরা বলি ডিভাইজার অফ জিরো। তার মানে একটা নন জিরো এলিমেন্ট তোদের কাছে রয়েছে, ধর এ, এটা নট ইকুয়ালস টু জিরো, এই এলিমেন্টটা তোদের কাছে রয়েছে। এই এলিমেন্টটাকে আমরা জিরো ডিভাইজার বলি কখন না, জিরো ডিভাইজার বলবো তখনই দেয়ার এক্সিস্ট বি নট ইকুয়ালস টু জিরো সাচ দ্যাট এ ইন্টু বি ইজ ইকুয়ালস টু জিরো। এটা যদি হয় এ ইজ সেট টু বি ডিভাইজার অফ জিরো। তো অ্যাকচুয়ালি ডিভাইজার অফ জিরোর মধ্যে দুটো জিনিস আছে, অনেক সময় দুটো ভাগ আছে, একটাকে বলে লেফট ডিভাইজার আর একটা হচ্ছে রাইট ডিভাইজার, ঠিক আছে? ওই লেফটে হলে লেফট, রাইটে হলে রাইট, মানে এ ডট বি অথবা বি ডট এ। তো একটাকে লেফট বলা হয়, একটাকে রাইট বলা হয়, আর কিছুই না। তো দুটো একসাথে হোল্ড করলে তখন ওই ডিভাইজার অফ জিরো, এটা কি অনেক সময় জেনারেল করেই ভাবা হয়। তো এই ডিভাইজারের এটাই হচ্ছে ডেফিনিশন, একটা নন জিরো এলিমেন্টকে এভাবে তার রেসপেক্টে একটা যদি নন জিরো বি থাকে, গুণ করে যদি জিরো হয়, তাহলে এটা তখন এটাকে আমরা বলি জেনারেলি ডিভাইজার অফ জিরো। তো এই ডিভাইজার অফ জিরোর এক্সিস্টেন্স ইন্টিগ্রাল ডোমেনে থাকবে না, এরকম হবে না। মানে ইন্টিগ্রাল ডোমেন মানেও তো সেই আর প্লাস ডট, আর বলতে এখানে রিয়েল নাম্বার নয়, কিন্তু বারবার বলে দিচ্ছি, এখানে এই ডট অপারেশনের রেসপেক্টে কিন্তু কোনো ডিভাইজার অফ জিরো তোর এক্সিস্টেন্স নেই। মানে কেন নেই আবার বলে দিচ্ছি, যে তুই যখন ডট প্রপার্টি, মানে হতেই পারে তুই ইন্টিগ্রাল ডোমেনে দুটো এলিমেন্ট তুই চুজ করলি, তাদের মধ্যে তুই এই ডট অপারেশন করছিস, কারণ করতে হবে, কারণ এখানে ক্লোজার প্রপার্টি রয়েছে, কোনো অসুবিধা নেই, তোরা করতে পারিস। তো তাহলে সেখানে আমরা জাস্ট সেই ক্লেমটা রেখে দিলাম যে ডিভিজার অফ জিরো নেই, নেই মানে যখনই কোথাও কোনো কোনো এরকম ক্লোজার প্রপার্টি ইউজ করেছিস, যে এ ডট বি করেছিস, তো এ ডট বিটা জিরো হবে না যখন এরা, মানে এ ডট বি ইজ ইকুয়ালস টু এরকম জিরো হতে পারে না যখন এটা দুজন নন জিরো। তো তখনই বলি আমরা যে জিরো ডিভাইজার এক্সিস্ট করছে না। তো সেই জিনিসটা আমাদের হতে হবে, তার মানে সেই জন্যই আমরা লিখেছি নো জিরো ডিভাইজার অথবা নো ডিভাইজার অফ জিরো। এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটাকে আমরা বলি তখন ইন্টিগ্রাল ডোমেন। তো ইন্টিগ্রাল ডোমেন এর নিয়েও, প্রপার্টি নিয়েও আমরা অনেক আরো ডিসকাশন করব। তো এটা গেল ইন্টিগ্রাল ডোমেন। আর কি আর সময় আছে এইগুলো নাকি? যদি থাকে দুটো আচ্ছা, আছে তো, সবার আছে তো, বলে দিচ্ছি। এর পরের যে স্ট্রাকচারটা সেটা দাঁড়াচ্ছে ডিভিশন রিং। ডিভিশন রিং, তো একটা রিংকে ডিভিশন রিং বলবো কখন না, একটাই জিনিস, রিং স্ট্রাকচারটা থাকতেই হবে। আর সেকেন্ড যেটা, যে নন জিরো যে এলিমেন্টগুলো, বলে দিচ্ছি নন জিরো এলিমেন্ট আবার কোনগুলো,
non-zero elements of ring forms a group। এই দুটো প্রপার্টি কিরকম, যে রিং স্ট্রাকচার তো প্রথমেই রয়েছে, আর যে সেকেন্ড যে জিনিসটা দাঁড়াচ্ছে লাগছে সেটা হচ্ছে যে নন জিরো এলিমেন্টগুলো। নন জিরো এলিমেন্ট বলতে ওই যে আমার কাছে তো আর প্লাস ডট দেওয়া রয়েছে, তো এই প্লাসের রেসপেক্টে যেটা আইডেন্টিটি এলিমেন্ট সেটাকে আমরা বলি জিরো এলিমেন্ট। ঠিক আছে, আইডেন্টিটি এটাকে আমরা বলি জিরো এলিমেন্ট। কারণ কি প্লাসের আইডেন্টিটিটাকে আমরা সবসময় জিরো নিয়ে ইউজ করি সব জায়গাতে, সেই জন্য এটাকে জিরো এলিমেন্ট বলা হয়। আর ডটের রেসপেক্টে আইডেন্টিটি কিন্তু ওয়ান হয়, জেনারেলি ওয়ান হিসাবে ইউজ করি, কারণ ব্যাপারটা কিছুই না, এটা কিন্তু রিয়েল নাম্বার নয়, তবুও মানে অ্যাজ ইফ একটা দুটোর মধ্যে আমরা মিল দেখছি, মিল দেখে একটা মানে একটা জিনিস আমার স্ট্রাকচার তো মাথায় থাকে, সেটা দিয়ে আমরা সবটা করি। তো সেরকম ব্যাপারটা আর কিছুই না। প্লাসের রেসপেক্টে যে আইডেন্টিটি এলিমেন্ট সেটাকে আমরা জেনারেলি জিরো এলিমেন্ট বলি, আর ডটের রেসপেক্টে যদি আইডেন্টিটি এলিমেন্ট, আর রিং এর মধ্যে তো থাকার কোনো প্রশ্ন নেই, যদি থাকে সেটা হচ্ছে এক্সট্রা পাওনা, তো সেইটাকে আমরা তখন ওই ওয়ান বা এরকম ওয়ান দিয়ে ডিনোট করি। হ্যাঁ, কারণ ডটের রেসপেক্টে আইডেন্টিটি দেখ, খেয়াল করে দেখ আমাদের সিস্টেমে ওটা ওয়ানই হয়। তো এরকম ব্যাপারটা যে আমি সেকেন্ড কন্ডিশনটা যেটা বলছি, যে রিয়েল নাম্বার থেকে এই সরি এই আর থেকে ওই জিরোটাকে বাদ দিয়ে দাও, বাদ দিলেই সেটা ওই এই ডটের যে রেসপেক্টে যে যদি আমরা দেখি তাহলে এটা একটা গ্রুপ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তার মানে এই আর মাইনাস জিরোতে বেসিক্যালি ওই M1 M2 তো স্যাটিসফাই ছিলই, তার সাথে তোর M3 আর M4 এই দুটো স্যাটিসফাই হলো, কিন্তু সেটা কার ওপর হলো, আর মাইনাস জিরোর ওপর হলো, কিন্তু আর এর ওপর হলো না। তাই জন্য সে মানে এটা লেখাটা আমি ডিরেক্টলি লিখতে পারছি না যে M3 আর M4, কারণ সেটটা কিন্তু সেই সেট রইলো না, আর মাইনাস জিরো হয়ে গেল। হ্যাঁ, আমি যে সেটটা নিয়ে আমি শুরু করেছিলাম আজকে, সেই সেটটা আমি এই আর নিয়ে শুরু করেছিলাম, বারবার সব বলেছি আর প্লাস অ্যাবেলিয়ান গ্রুপ হয়েছিল এখানে, কিন্তু আমি কোথাও বলছি না কিন্তু আর ডটেড রেসপেক্টে অ্যাবেলিয়ান গ্রুপ, আমি বলছি আর থেকে জিরোটা বাদ দিতে হবে, তবেই সেটা ওই ডটেড রেসপেক্টে গ্রুপ তৈরি করবে। অ্যাবেলিয়ানও বলিনি, গ্রুপ তৈরি করবে বলেছি। ঠিক আছে, আর কি বোঝা যাচ্ছে, এটা করা কঠিন কিছু না, এই দুটো প্রপার্টি থাকলে তাকে আমরা বলি ডিভিশন রিং। ঠিক আছে, আর লাস্ট যে জিনিসটা রইল সেটা হচ্ছে একটা লাইনে লিখে দিচ্ছি, কমিউটেটিভ ডিভিশন রিং। তাহলে ফিল্ড মানে হচ্ছে বেসিক্যালি কমিউটেটিভ ডিভিশন রিং, তার মানে ডিভিশন রিং প্লাস M5 এই প্রপার্টিটা নিলাম। ঠিক আছে, আবারও বলছি এখানে কিন্তু একটা একটা মানে খোঁচ রয়ে যাচ্ছে, সেটা হচ্ছে ডিরেক্ট কিন্তু M5 নয় কিন্তু এটা, কারণ তোর M5 যাই রিং না কেন, এই ডিভিশন রিং যখনই বলছি তখন কিন্তু ওই সেটটার যে স্ট্রাকচার সেটা ডটের রেসপেক্টে যখন নিয়েছি তখন কিন্তু এইটা নিয়েছি। তো M5টা তো অ্যাজ এ হোল সবার জন্য কমিউটেটিভ প্রপার্টি হেনা তেনা এই সমস্ত, তো কিন্তু সেটা সবার জন্য নয়, আর মাইনাস জিরো এইটার জন্যই হিসেবে বলছি, মানে এই সেটের রেসপেক্টেই বলছি। তার মানে তুই যদি মানে ডিভিশন রিং থেকে ফিল্ডের ডেফিনেশনে আসিস, তাহলে জাস্ট একটা প্রপার্টি লাগছে, কমিউটেটিভ ডিভিশন রিং। কমিউটেটিভ ডিভিশন রিং হলেই আমার কাছে সেটা ফিল্ড হয়ে যাচ্ছে। আর তুই যদি রিং এর ডেফিনেশন থেকে আসিস, তুই যদি বলিস আমি একটু লম্বা চওড়া করে পড়বো, তাহলে বেসিক্যালি এটা আমি যতটা হবে পরের দিন আরেকবার লিখে দেবো, যে এই প্রথমটা তো থাকছেই, আর প্লাস ট্যাবেলিয়ান গ্রুপ থাকছেই, 2 নম্বরে হয়ে যাচ্ছে কি তোর ওই আর 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 থেকে জিরোটা যদি বাদ দিই, মানে এই প্লাসের রেসপেক্টে আইডেন্টিটি এলিমেন্টটা বাদ দিই, তাহলে সেই যে সেটটা, দ্যাট সেট ফর্মস এ অ্যাবেলিয়ান গ্রুপ উইথ রেসপেক্ট টু ডট। তার মানে আর মাইনাস জিরো আর ডট, দরকার হলে লিখেই দিচ্ছে আরেকবার এখানটা, এটা অল্টারনেট ডেফিনেশন। তো যে সেটা হচ্ছে, সেটা 1 নম্বর হচ্ছে আর প্লাস, এটা হচ্ছে অ্যাবেলিয়ান গ্রুপ। 2 নম্বর দাঁড়াচ্ছে আর মাইনাস জিরো, এটা ডটেড রেসপেক্টে
অ্যাবেলিয়ান গ্রুপ। আর 3 নম্বর ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি কিন্তু থাকছে। ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি থাকা মানে এ ডট এটা থাকছে। ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি কিন্তু একটা হয়ে যাবে, দুটো লাগবে না। তার কারণ ওই অ্যাবেলিয়ান প্রপার্টিটার তোর গ্রুপের ডটের রেসপেক্টে আমরা অলরেডি নিয়ে নিয়েছি, সুতরাং এখানে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি একটা হয়ে যাবে। তো এইটা হচ্ছে বেসিক্যালি ফিল্ডের অল্টারনেট ডেফিনেশন, মানে থ্রু ডিভিশন রিং দিয়ে বলতে গেলে এইটা, আর থ্রু ডিভিশন রিং না দিয়ে যদি জেনারেল ভাবে বলতে হয় এটা হচ্ছে জেনারেল ডেফিনিশন, জেনারেল ডেফিনিশন অফ ফিল্ড। তাহলে ফিল্ডের একই রকম দুটো অপারেশন থাকছে, একটা রেসপেক্টে অ্যাবেলিয়ান গ্রুপ তৈরি করছে প্লাসের রেসপেক্টে, আর একটা রেসপেক্টে অ্যাবেলিয়ান গ্রুপ তৈরি করছে কিন্তু ওই কসাসলি ওই জিরোটাকে বাদ দিতে হবে সেটার থেকে, না হলে হবে না। আর লাস্টের প্রপার্টিটা হচ্ছে অবভিয়াসলি ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। খেয়াল করে দেখবি আর প্লাস ডট মানে আমাদের নর্মাল রিয়েল নাম্বার, মানে এই আর লিখবো না, তখন এই হাতের আর লিখছি, এইটা একটা ফিল্ড তৈরি করছে। আমাদের নর্মাল রিয়েল নাম্বার বা কমপ্লেক্স নাম্বার এরা কিন্তু একটা ফিল্ড প্লাস আর ডটের রেসপেক্টে। কেন দেখবি ওই একই রকম এই আমাদের রিয়েল নাম্বার থেকে জিরোটাকে বাদ দিতে হবে, জিরোটাকে বাদ দিলেই কিন্তু তবে তুই ডটের রেসপেক্টে অ্যাবেলিয়ান গ্রুপ তৈরি করতে পারবি। জিরোটাকে বাদ না দিলে করতে পারবি না। তার কারণ হচ্ছে জিরোর রেসপেক্টে মানে জিরোর ডটের রেসপেক্টে কোনো ইনভার্স এক্সিস্ট করে না, ঠিক আছে? জিরোর ডটের রেসপেক্টে কিন্তু কোনো ইনভার্স এক্সিস্ট করে না। 1/0 এই জিনিসটা তোরা মানে আমরা কোথাও এটা ডিফাইন নেই, এটা ডিফাইন করা যায় না। সুতরাং এই জিনিসটাকে বাদ দেওয়ার জন্যই এই r-0 এই ঘটনাটা আমরা ঘটাচ্ছি, যে আর থেকে জিরোটাকে বাদ দিলেই তবে গ্রুপ তৈরি করতে পারবে ডটের রেসপেক্টে, নাহলে হবে না। আর এইটা তো আমি জানি, এটা লাস্ট একটা ডিস্ট্রিবিউটিভ, এটা তো ছোট হাতে জলভাত, এগুলো আমরা জানি। সুতরাং এই প্রপার্টি, এই সেট অফ প্রপার্টি থাকলেই কোনো একটা স্ট্রাকচারে সেটাকে আমরা বলছি ফিল্ড। তাহলে তোরা আজকে রিং, ফিল্ড, ডিভিশন রিং, ইন্টিগ্রাল ডোমেন, চারটে জিনিস তোরা আজকে মোটামুটি জানলি। এটা নিয়ে আরো ডিসকাস করব। কত শুনতে পি তোরা? আবার কেটে গেছে, কি অবস্থা? কতটা শুনতে পেলি? লাস্ট হ্যাঁ, অব্দি শুনতে পেয়েছিস? পুরোটাই শুনতে পেলাম প্রায়। আপনি যে লাস্টে বলেছেন আজকে কিগুলো পড়িয়েছেন তারপর থেকে আওয়াজ পাইনি। আচ্ছা ঠিক আছে, আমি এই মানে ফিল্ডের লাস্ট ডেফিনেশন অব্দি শুনতে পেলি, ঠিক আছে, এর বিষয়ে আর কিছু বলিনি। হুম। তো এর মধ্যে দেখ যদি কোনো প্রবলেম থাকে বল। হ্যাঁ, ফিল্ডের এটা হচ্ছে ডেফিনেশন জেনারেল, লাস্ট এই ধর বাঁদিকে যেটা লিখেছি এটা হচ্ছে জেনারেল ডেফিনেশন। আশা করি এটা বুঝতে পেরেছিস তো, হ্যাঁ। বা এটা শোনা গেছে তো? হ্যাঁ। ভেরি গুড। শোনা গিয়ে থাকে, আর কিছু বলিনি তো, বললাম এখানে আপাতত আজকে শেষ, আর কিছু করছি না। তো এর মধ্যে যদি কিছু প্রবলেম থাকলে বল, নাহলে এখানে আজকে শেষ। আবার সোমবার এখান থেকে যে ধরনের তোর প্রবলেমগুলো আসে, বিভিন্ন এক্সাম্পল, আমি তো কোনো এক্সাম্পলই দিইনি, সেটা এখন অব্দি সবচেয়ে খারাপ জায়গা, কারণ এক্সাম্পল না দিলে এগুলো পড়ার কোনো মানে হয় না। তো সেই এক্সাম্পল দেবো, আর দু একটা ছোট ছোট রেজাল্ট আছে, দু এক খুব অল্প রেজাল্ট, 2-3টে রেজাল্ট আছে, সেটা বলবো, ব্যাস তাহলেই মোটামুটি এই জায়গাটা কমপ্লিট হয়ে যাবে। তো এখানে আর কিছু আজকে কি বলার আছে? দেখ, বলার থাকলে বল, নাহলে শেষ। না স্যার, শুধু একটা আপনি স্টার্টিং করেছিলেন G-H, ওটাকে আপনি XH লিখেছেন, কিন্তু যদি জি থেকে আমরা এইচ কে সরিয়ে দিচ্ছি তারপর আমরা এর সাথে কি করে মানে XH লিখছি? বুঝতে পারলাম না ব্যাপারটা। আর কিছুই নয়, আমার মনে হয় তোর ওখানে সমস্যা হয়েছে, আর কিছুই না। এটা অন্য জিনিস, ওটা আগেরটা তোর আমার কাছে খোলা নেই। তো বেসিক্যালি এইটা হচ্ছে আমার কাছে জি। তাহলে ওই যে একটা রেজাল্ট তোরা হয়তো মাথা থেকে বের করে চলে যাচ্ছে, সেটার জন্য তারা এটা সমস্যা হচ্ছে। সেটা হচ্ছে আমি বলেছিলাম যে কোসেটগুলো সেটকে একটা পার্টিশন তৈরি করে দেয়। তাহলে এটা যদি জি হয়, আর আমার যে কোসেটগুলো, সেই কোসেট একটা এইচ আর একটা এক্স এইচ, এই দুটো যদি নিই, এটা যদি এইচ হয়,
এটা হয়ে যাবে কিন্তু এক্স এইচ, ঠিক আছে? আর এক্স এইচটাই বেসিক্যালি কিন্তু জি মাইনাস এইচ। এই জিনিসটাই আমি তোদেরকে বলেছি। তাহলে আমার কাছে যে কোসেটগুলো দেওয়া রয়েছে, সেই কোসেটগুলো বা লেফট কোসেটগুলো যদি বলি, তাহলে একটা ইএইচ, এইচ এর মানে হচ্ছে ইএইচ, আর একটা হচ্ছে এক্স এইচ, আর এক্স এইচটা বেসিক্যালি জি মাইনাস এইচ। এইভাবেই আমার কাছে কিন্তু লেফট কোসেটগুলো হয়েছে। আবার এরাই কিন্তু রাইট কোসেট। কেন রাইট কোসেট? এইচটা দেখ নিজেই লেফট নিজেই রাইট, কারণ এইচটা হয়ে যাচ্ছে বেসিক্যালি ইএইচ আবার এইচই। তাহলে বাদবাকি যে অংশটা পড়ে রইলো এইটা, এটা কিন্তু দুদিক থেকেই পড়ে রইলো। তুই যদি লেফটের রেসপেক্টে দেখিস, এইটাই কিন্তু মানে এই জি মাইনাস এইচ এইটাই কিন্তু লেফট কোসেট একটা, আবার এটাই কিন্তু রাইট কোসেট একটা। তো কারণ ওয়ে নেই, কারণ ইন্ডেক্স আমার হচ্ছে 2, তো সেই জন্যই লেফট কোসেট গুলো যা হচ্ছে রাইট কোসেট গুলোই তাই হচ্ছে। এটাকে আমি আরেকটু বললাম যে যদি আমি একটা জেনারেল একটা জি এর মধ্যে থেকে একটা এলিমেন্ট আমি চুজ করি, ধর এক্স বা কিছু একটা এলিমেন্ট চুজ করলাম, সেটা জি এর মধ্যে থাকা মানে হচ্ছে দুটো হতে পারে, আইদার সেটা একদম পার্টিকুলারলি এইচ এর মধ্যে থাকতে পারে, অথবা জি মাইনাস এইচ এর মধ্যে থাকতে পারে। এবার আমার নর্মাল কোসেট হওয়ার রিলেশন কি ছিল, এটা কোসেট মানে নর্মাল হওয়ার যে কন্ডিশন ছিল সেটা হচ্ছিল, ডেফিনেশন ছিল সেটা হচ্ছে এক্স এইটা, এইটা দুটো সমান হবে, এই দুটো যদি সমান হয় তাহলেই আমরা নর্মাল হবে। তো আমি দুটো কেসেতেই এক্সটা যখন এইচ এর মধ্যে থাকবে তখনও, ইভেন এক্সটা যখন জি মানে জি মাইনাস এইচ এর মধ্যে থাকবে তখনও, ইন বোথ কেসেস আমি দেখিয়েছি এইটা আর এইটা সেম হয়ে যাচ্ছে, এক্স এইচ আর এইচ এক্স দুজনেই সমান হয়ে যাচ্ছে। এবং এরা বেসিক্যালি যখন এক্সটা এইচ এর মধ্যে থাকছে তখন এক্স এইচটা বেসিক্যালি এইচ হয়ে যাচ্ছে, মানে এক্স এইচ ইকোয়াস টু এইচ হয়ে যাচ্ছে, এক্স এইচ ইকোয়াস টু এইচ ইকোয়াস টু এইচ এক্স হয়ে যাচ্ছে যখন এক্সটা এইচ এর মধ্যে থাকবে। কেন এইচ এর মধ্যে থাকলে এইটা কেন হয়ে যাচ্ছে? কারণ তো ডেফিনেশন, তুই এক্স এইচটা মানে কি, এক্স এইচ মানে হচ্ছে এক্স ইন্টু এইচ, যেখানে এইচটা হচ্ছে ক্যাপিটাল এইচ এর এলিমেন্ট। তাহলে এক্সটা যদি এইচ এর এলিমেন্ট হয়, এই এক্সটা যদি এইচ এর এলিমেন্ট হয়, তাহলে এই দুটো হচ্ছে এইচ এর এলিমেন্টের গুণ। এখন এইচটা হচ্ছে একটা সাবগ্রুপ, তা সাবগ্রুপ যদি হয়ে থাকে আর এক্সটা যদি এইচ এরই এলিমেন্ট হয়ে থাকে, তাহলে এই দুটো এলিমেন্ট গুণ করে কোথায় এলিমেন্ট যাবে? এইচ এর মধ্যেই থাকবে। সেটা তাহলে এইচ এর বাইরে চলে যেতে পারবে না, এইচ এর বাইরে গেলে ওই জি মাইনাস এইচটা হতো। তার মানে এক্স এইচ আমি যাই করি না কেন, এটা আলটিমেটলি ওই এইচই থাকবে যদি এক্সটা এইচ এর এলিমেন্ট হয়। এটা হচ্ছে এইচ এর সাবগ্রুপ প্রপার্টির জন্য আসছে, মানে এই ফিচারটা তোরা পাচ্ছিস। কিন্তু যখন থাকবে না, এক্সটা যখন জি মাইনাস এইচ এর মধ্যে থাকছে, তখন নিশ্চিতভাবে যে এক্স ইন্টু এইচ, এটার এইচ হবে না, তখন সেই কেসটা হয়ে যাচ্ছে এক্স এইচটা বেসিক্যালি জি মাইনাস এইচ হয়ে যাবে। হ্যাঁ, কারণ সেটা এইচ এর মধ্যে নেই, সুতরাং সেটা আলটিমেট থাকার জায়গা হতে পারে। এই কোসেটটা তাহলে কি হতে পারে, একমাত্র যে সলিউশন সেটা হতে পারে জি মাইনাস এইচ, জি মাইনাস এইচ ছাড়া কোনো কিছুই হতে পারে না। আর সেটাই বেসিক্যালি এক্স এইচ। একই মানে লেফট দিক দিয়ে যা মানে যেভাবে আমরা বলছি, রাইট দিক দিয়েও সেই একইভাবেই রিজনিং। মানে এক্সটা যদি এইচ এর এলিমেন্ট হয় তাহলে এক্স এইচ ইকুয়ালস টু এইচ হয়ে যায়, আর এক্সটা যদি এইচ এর বাইরের এলিমেন্ট হয় তাহলে আমরা কিছু বলতে পারি না। বলতে পারি না বলতে সেটা মানে এইচ এর বাইরে চলে যায়, এর বেশি আমি কিছু বলতে পারি না। কিন্তু এই অঙ্কটাতে একটা সুবিধা হচ্ছে, এইচ এর বাইরে চলে যাওয়া মানে হচ্ছে কিন্তু একটাই আমার কাছে অপশন, একটার বাইরে বেশি অপশন আমার কাছে নেই, তার মানে সেটা ওই জি মাইনাস এইচই হবে, তাছাড়া কিছু হচ্ছে না। তার মানে সেটাই এক্স এইচ ইকুয়ালস টু এক্স এইচ হয়ে যাচ্ছে। এটাই আমার কাছে দরকার ছিল, যে মানে এটাই বেসিক্যালি নর্মাল হওয়ার কন্ডিশন, যে এক্স এইচ ইকুয়ালস টু এইচ এক্স। তো সুতরাং এই কেস অথবা এই কেস, বোথ কেসে আমরা দেখতে পাচ্ছি নর্মাল হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে আমার রিজনিং। মানে আমরা তুই একটা জিনিসকে দুভাগে ভেঙেছিস, তোকে বললাম ধর হরিজন্টাল পার্টিশন করতে আর ভার্টিক্যাল টাইপের কিছু একটা পার্টিশন করতে, কিন্তু দুটো পার্টিশনেই একটা এলিমেন্ট মানে একটা পার্ট কমন আছে। মানে হরিজন্টাল ভার্টিক্যাল বললে আমার বোঝানো মুশকিল। আমি বললাম দুভাবে ভাঙতে, এবং দুটো ভাঙার মধ্যে একটা ভাগ কমন রয়েছে, তার মানে বাকি দুটো ভাগও তো সমান হয়ে গেল, তাই নাকি? এটাই হচ্ছে ফিজিক্যাল আইডিয়া। দেখ এবার বুঝতে পারছিস কিনা? হ্যাঁ, বুঝতে পারছি। এটাই হচ্ছে ইন্ডেক্সে যেহেতু 2 দেওয়া রয়েছে না, 2টার এটাই হচ্ছে মজা, আর কিছু না। 2 এর বেশি বললে এটা আর করতে পারতাম না, তখন আটকে গেলাম, আর হতো না। তখন এই যে এক্স এইচ ইকুয়ালস টু জি মাইনাস এইচ লিখে ফেলেছি, এটা হয়তো লিখতে পারতাম, কিন্তু এটা এক্স এইচ হবে কিনা সেটা আমি আর বলতে পারতাম না। তার কারণ জি মাইনাস এইচ হয়তো হতো, এইচ এর বাইরে চলে যেত, কিন্তু এখানে যদি আরো কোসেট থাকতো, অন্য কোনো কোসেটের মধ্যে যেতে পারে, কোন কোসেটটা কি করে জানবো? তো সেইটা এখানে হচ্ছে না।
তো ঠিক আছে, এই অবধি যদি ঠিক থাকে তাহলে আজকে এই অবধি, সোমবার কোনো অসুবিধা নেই। স্যার আমাদের এক্সামের কিছু ডেট বেরিয়েছে? এখনো তো বলেনি, অগস্টের প্রথম দিকে হবে এইটুকু অবধি জানি। এলে আমি স্যার পাঠিয়ে দেবো। হ্যাঁ বল। আমরা ইন্টারনালে কত পেয়েছি? আর ইন্টারনাল নিয়ে তোর ভাবতে হবে না, তুই সব এগুলো পড়। এত নম্বর নিয়ে কি করবি, সব তো আমরাই দেখছি খাতা, এত ভাবার কিচ্ছু নেই। ঠিক ঠিক আছে, কোনো চাপ নেই, কিছু নেই। যা যেটুকুনি পড়ছিস পড়ে যা ভালো করে, ব্যাস তাই ছাব্বিশে। ওকে, ঠিক তাহলে আজকে ঠিক আছে এই অবধি তাহলে। হুম ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, ওকে।